তৃষার জ্ঞান ফিরতেই মাথায় ব্যথা অনুভব করল সে। মনে হচ্ছে দীর্ঘ অন্ধকারের ভিতর থেকে কেউ তাকে টেনে তুলছে। মাথার ভেতরটা ভারী লাগছে, কপালের পাশ দিয়ে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে। ঘামনা রক্ত বোঝা দেয়। চোখ খুলতেই এক ঝলক আধো আলো তার দৃষ্টি ছুঁয়ে যায়। তারপর আবার গাঢ় ছায়ার ঘূর্ণিতে ডুবে যায় সবকিছু। চারপাশটা নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেই এক বিকট শব্দ ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। মাংস কাটার শব্দ, একেবারে ধীর গতিতে যন্ত্রণাদায়ক ছন্দে ধাতব ঘর্ষণ চলছে। তারপর আবার এক চাপা চটাং আওয়াজ তৃষার গায়ে কাটা দিয়ে ওঠে। শিরদাঁড়ার ভেতর দিয়ে শীতল স্রোত বইতে থাকে। তৃষা নড়তে চায়, কিন্তু শরীরের চেয়ে নিজেরই কারাগারে বন্দী। হাত পা শক্ত করে বাঁধা, মুখে মোটা কাপড় গোঁজা, চোখেও কোনো কিছু দিয়ে বেঁধে রাখা। সে কেবল অনুভব করতে পারছে পায়ের নিচে ঠান্ডা সিমেন্টের মেঝে। বাতাসে গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। সবচেয়ে বেশি যে গন্ধটা নাকে লাগছে তা হচ্ছে রক্তের কটু গন্ধ। তৃষার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শব্দটা এখন আরও কাছে, স্যাক স্যাক করে মাংস কাটার শব্দ। তৃষা চেষ্টা করে মনে করতে শেষ কি ঘটেছিল। সে প্রেমকে খুঁজেছিল। হোটেলের করিডোরের মোড়ে আলো নিভে গিয়েছিল। তারপর একটা অন্ধকার, একটা চাপা গন্ধ, আর এখন এই ঘর। তার বুকের ভেতর দম বন্ধ, চিৎকার জমে, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বের হয় না। তবুও তার নিঃশ্বাসের আতঙ্কের কম্পন ছড়িয়ে পড়ছে। কান পেতে সে বুঝতে চেষ্টা করল কতজন মানুষ আছে ঘরে। একটি মাত্র ছায়া নাকি একাধিক? ঠিক তখনই দূরে কোনো দরজা আস্তে কিঞ্চিৎ খোলে। এক ফালি আলো ভিতরে ঢোকে। আলোতে ধরা পড়ে ঝুলে থাকা একটা অচেনা ছায়া, যা মানুষও হতে পারে, আবার নিছক মাংসের অবশিষ্ট টুকরো হতে পারে। ঘরের হাওয়া হিমশীতল করার মতো। হঠাৎ একটা গানের শব্দ ভেসে এলো। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর ধুধু মরু প্রান্তর। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর ধুধু মরু প্রান্তর। তবু প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়। যেই ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার। দম বন্ধ করা অপেক্ষার শেষে সেই বিকট শব্দ, রক্ত মাংসের কটু গন্ধ যখন তৃষার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক ধীর সতর্ক পদশব্দ। প্রতিটি পদক্ষেপ যেন সিমেন্টের মেঝেতে নয়, তৃষার হৃৎপিণ্ডের তন্দ্রিতে আঘাত হানছে। শব্দটা কাছে এলো, এসে থেমে গেল ঠিক তার শিয়রের কাছে। অন্ধকারের মধ্যে দিয়েও তৃষা অনুভব করতে পারল সেই ছায়ামূর্তির উপস্থিতি। তার নিঃশ্বাসের অদ্ভুত ছন্দ, এক প্রকার অস্বাস্থ্যকর উত্তাপ যা গা গুলিয়ে দিচ্ছে। পরের মুহূর্তে তৃষার চোখের বাঁধনে আলতো করে টান পড়ল। সেই টানটা যতটা না শারীরিকভাবে, তার চেয়ে শতগুণ বেশি ছিল মানসিক। বাঁধন খোলার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিনের অভ্যস্ত অন্ধকারের ওপর হঠাৎ যেন এক হলুদ আলো, রোগাটে আলো ঝাঁপিয়ে পড়ল। চোখ ধাঁধিয়ে গেল তৃষার। পলক ফেলতে কষ্ট হলো, কিন্তু আতঙ্কের বশে সে চোখ বন্ধ করতে পারল না। আধো খোলা চোখ দিয়ে সে দেখতে পেল ঘরের এক কোণে পুরনো একটি কলের গান ধুকছে। সেই যন্ত্রটি থেকে ভেসে আসছে এক অতি পরিচিত, অথচ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুর, কুনাল গঞ্জাওয়ালা কণ্ঠে, প্রেম আমার আমি তোমার। আলোটা তখন যথেষ্ট নয়। তৃষার সামনে দাঁড়ানো মূর্তিটির দিকে চোখ পড়তে সে কেঁপে উঠল। লম্বা কালো একটি হুডি এবং মুখে কালো একটি মাস্ক। শুধু দুটো চোখের অংশ ফাঁকা, যেখানে দুটি ঠান্ডা দীপ্তিহীন চোখ তাকে নিরীক্ষণ করছে। সেই দৃষ্টিতে নেই কোনো আবেগ, নেই কোনো ঘৃণা, আছে শুধু এক হিংস্র শীতল কৌতূহল।
মাস্ক পরিহিত সেই লোকটা নিচু হয়ে তৃষার মুখের বাঁধনটা আলতো করে খুলে দিল। তীব্র কষ্টে ফোলা ঠোঁট দুটো ফাঁক হতেই তৃষা টেনে একটা অসহায় গঙ্গানি বার করল, কিন্তু আতঙ্কে আর ভয়ে বের হলো না। আহ, তুমি জেগে আছো? হুডির আড়াল থেকে ভেসে এলো একটি শান্ত কিন্তু অত্যন্ত বিকৃত কণ্ঠস্বর। কেমন লাগছে তোমার? অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। তৃষা চোখ দিয়ে আকুতি জানালো, কিন্তু লোকটা তখনও অদ্ভুত খেলায় মত্ত। সে টেবিল থেকে একটি ছোট ছুরি তুলে নিল আর সেই ছুরিটা তৃষার কপালের ঠিক উপরে আলতো করে স্পর্শ করল। হিমশীতল ধাতুর স্পর্শে তৃষার শরীর কেঁপে উঠল। খুঁজছিল তাকে, তাই না? প্রেমকে? এখন দেখো প্রেম কি দিতে পারে তোমাকে। হুডি পরা লোকটা তৃষার হাত ও পায়ের বাঁধন সামান্য আলগা করলো, ঠিক ততটুকুই যাতে তৃষা সামান্য নড়তে পারে কিন্তু পালাতে না পারে। এরপর সে তার হাতের সেই ধারালো ছুরি দিয়ে তৃষার গায়ের জামার ওপর অত্যন্ত ধীর গতিতে চালালো। প্রতিটা টানে তৃষার চামড়ার ওপর দিয়ে সুসালো ইস্পাত এমনভাবে চলে যাচ্ছিল যাতে রক্ত না বেরিয়ে আসে, কিন্তু স্নায়ুগুলো আর্তনাদ করে ওঠে। চামড়ার কাছাকাছি যখন ছুরি পৌঁছায় তখন তৃষার যন্ত্রণায় গঙ্গাতে থাকে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। লোকটা এক হাতে তৃষার চুলে মুঠো ধরে টেনে রাখে যাতে সে নড়তে না পারে। এই যে স্পন্দন, লোকটা ফিসফিস করে বলল, এটাই জীবন। এই তীব্র যন্ত্রণাই তো প্রমাণ করে যে তুমি এখনো বেঁচে আছো। ভয় পাচ্ছ, ভালো, ভয় পাও। ভয় পেলে রক্ত গরম হয়, আর গরম রক্তের স্বাদ অনেক বেশি। এই বীভৎস খেলার মধ্যেই লোকটি আচমকা তার দৃষ্টি ঘুরিয়ে দিল ঘরের অন্য প্রান্তের দিকে। সেইখানে মেঝেতে একটি রক্তে ভেজা কম্বল পড়েছিল, যা তৃষা প্রথমবার খেয়াল করেনি। সে অলস্যের ভঙ্গিতে হেঁটে গিয়ে কম্বলটি সরালো। তৃষার বুক ধক করে উঠল। কম্বলের নিচে রয়েছে একটি যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর। মেয়েটি তখনও পুরোপুরি মারা যায়নি, তার বুক ধুকছে আর সে শরীর থেকে রক্তের স্রোত মেঝেতে হাতড়ে বেড়াচ্ছে, তৈরি করছে আঠালো স্রোত। এই নাও তোমার সঙ্গিনী। লোকটি হাসল। সে মেয়েটিকে নির্মমভাবে উল্টে দিল। তার পিঠে আগে থেকে গভীর ক্ষত তৈরি করা ছিল। লোকটা দেরি না করে এগিয়ে গিয়ে একটি কাঠের বাটাম তুলে নিল। তৃষার অসহায় দৃষ্টির সামনে সে মেয়েটিকে অমানসিক শক্তিতে আঘাত করতে শুরু করলো। প্রথমে পিঠে, তারপর হাতে, এরপর মেয়েটির মাথায় সশব্দে আঘাত করতেই তার গঙ্গানি শব্দ হয়ে গেল। চটাং চটাং শব্দে মেয়েটির নিথর হয়ে গেল। তৃষা কখনো কল্পনা করেনি তার চোখের সামনে এসব দেখতে হবে। জীবন্ত মেয়েটি কেবল তার চোখের সামনে ছটফট করেই গেল। তৃষার তাকে দেখা ছাড়া কিছুই করতে পারল না। ভয় করছে। পুরো জীবনে যেই ভয় পায়নি, যতটুকু ভয় পাওয়া বাদ ছিল, আজ যে সব পাচ্ছে। লোকটি আবার তৃষার দিকে তাকিয়ে বলল, বিরিয়ানি খাবে? মাংসের বিরিয়ানি? আমার প্রাক্তনের না, খুব এই মাংসের বিরিয়ানি পছন্দ। আজকে আবার সে আবদার করেছে। কি করে ফেলি বলো? আচ্ছা তুমি দেখতে থাকো আমি রান্না করি কি করে। লোকটি হেসে তৃষাকে পুনরায় ওপর নিচ পরখ করে বলল, আচ্ছা তোমার শরীরে কোন অংশের মাংস বেশি সুস্বাদু? আগে ভাগে ভেবে চিন্তে রাখতে হবে তো, কারণ এরপর তো তোমার জবাই দেব। প্রেম, একদম চুপ। গলার সাউন্ড আমার কান অব্দি যেন ভুলেও না আসে। ভেবে না টুকরো হয়ে কুকুরের পাতা যাবে। ওই যে রান্নার হাঁড়ি দেখছো, ওটা তোমার অপেক্ষায়। তুমি প্রস্তুত তো? কথা শেষে সে পুনরায় মেয়েটির শরীরের ছুরি চালালো। চাঁচা হাতে মেয়েটির নিথর দেহের ওপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র বন্য উল্লাসে সে মাংস কাটার সেই শব্দ তৈরি করতে শুরু করলো। স্যাক স্যাক শব্দ। ইস, ধাতব ঘর্ষণ, হাড় ভেঙে মাংস আলাদা হওয়া, সেই বীভৎস আওয়াজটা কি ভয়ানক! রক্ত আর মাংসের টুকরোগুলো চারপাশে ছিটকে পড়ছে। কাজ শেষে সে ঘরের এক কোণ থেকে একটি বড় ডেস্কি আর একটি গ্যাস স্টোভ টেনে এনে স্টোভ জ্বালালো। ডেস্কির মধ্যে জল আর মশলা ঢেলে ফুটতে দিল। সে মেয়েটির দেহ থেকে মাংসের টুকরোগুলো অত্যন্ত দ্রুত গতিতে আলাদা করে সেই ফুটন্ত ডেস্কির মধ্যে ছুঁড়ে মারতে থাকে।
মাংসগুলো গরম জলে পড়তেই স্যাঁত করে এক তীব্র শব্দ হয়, আর তার সাথে মেশে হলুদ মশলার ঝাঁঝালো গন্ধ। তৃষার মাথা ঘুরতে শুরু করে। রক্ত মাখা মাংসগুলো চুলায় দিয়ে দিল, তা মানুষের মাংস। বুকের কাছ থেকে মাংস আলাদা করে রান্না করা হচ্ছে। মেয়েটির রহু বোধহয় পাশেই বসে আর্তনাদ করছে। নিজের অপরাধ কি জানার আগেই হয়তো মরণ হয়েছে। লাশের চোখ খোলা। তৃষা সেই চোখে চোখ রাখতে হঠাৎ লোকটি পেছনে ঘুরে বলল, আর কিছুক্ষণ অপেক্ষা তৃষা, সুঘ্রাণে তোমার চেতনা ফিরে আসবে, তুমিও প্রস্তুত হও, তোমার পালা খুব শীঘ্রই আসছে। তৃষা সেই বিকট দৃশ্য দেখে চোখ সরাতে পারল না। তার মস্তিষ্কের প্রতিটি শিরায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তার মুখে তখনও কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে, যা ভয়ের চরম অভিব্যক্তি। রক্তের তীব্র কটু গন্ধ, ফুটন্ত মশলা আর মাংস সেদ্ধ হওয়ার ঝাঁঝালো বাষ্পে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। ডেস্কি থেকে ভেসে আসা সেই স্যাঁতস্যাঁত আওয়াজ এক বিভৎস নৈবেদ্যের মতো কানে বাজছে। লোকটা সন্তুষ্ট চিত্তে ডেস্কির ঢাকনা দিল, আঁচটাও একদম কমিয়ে দিল যাতে মাংসটা মৃদু তাপে সিদ্ধ হতে থাকে। তারপর আলস্যের ভঙ্গিতে হাঁড়ি থেকে হাত সরিয়ে ধীরে ধীরে তৃষার দিকে এগিয়ে গেল। তার হাতে লেগে থাকা রক্ত তখনও টাটকা। সে রক্ত মাখা হাত দিয়ে সে তৃষার কপালের ঘাম আর চোখের জল আলতো করে মুছে দিল। সেই স্পর্শে তৃষার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল, কিন্তু সে আর এক বিন্দু শক্তি পেল না নড়তে বা গঙ্গাতে। তার সমস্ত স্নায়ু হিমশীতল আতঙ্কে নিথর হয়ে গেছে। কেমন লাগছে তৃষা? লোকটা ফিসফিস করে বলল, সেই কণ্ঠস্বর শান্ত স্বাভাবিক, যা এই পরিবেশের সাথে বিন্দুমাত্র মানানসই নয়। সে হাঁটু করে বসল তৃষার ঠিক মুখোমুখি। ঘরের অন্ধকারও তার দীপ্তহীন চোখ দুটি তৃষার চোখ অনুসরণ করছে। আমার প্রাক্তনের জন্য বিরিয়ানি রান্না করছি, সে খুব খুশি হবে। তৃষা পাথরের মতো পড়ে রইল, কেবল তার চোখ দুটি জীবন্ত। সেই চোখে জমে থাকা তীব্র ভয়, ঘৃণা আর অসহায়তা। তৃষা এখনও লোকটার মুখোশের আড়ালে লুকায়িত চেহারা দেখতে পায়নি। কে এই লোক? এত চেনা লাগছে কেন? এই চোখ, এই ভঙ্গিমা। লোকটা তৃষার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, শোনো, আজ আমি তোমাকে একটা গল্প বলবো। আমার আর তার গল্প। গল্পের নাম দিতে পারো নামহীন গল্প। জীবনের প্রথম দেখা যাকে মন আকৃষ্ট করেছিল, তার নাম ছিল তিথি মায়ানা। 7 বছরের সম্পর্ক ছিল আমাদের। 7 বছরে সে আমায় কত স্বপ্ন দেখিয়েছে জানো? কতবার বললাম চলো বিয়ে করে ফেলি। সে আমার বেকারত্ব আমায় ছাড়ার কারণ বানালো। আমি সময় চেয়েছিলাম, ছাত্র হিসেবে বরাবর মতো মেধাবী ছিলাম। দেখো আমার সবই আছে, তবে সে চেয়েছিল সব যেন আমার একার থাকুক। তিথিকে বুঝাতে পারিনি, তুমি আমার পাশে থাকলে একদিন আমার নিজের কামাই করা টাকায় সিদ্দিক নেওয়াজের বাড়ির মতো বাড়ি হবে। সে বুঝেনি, সে একটু বুঝেনি। কতবার বললাম বিয়ে করতে, সে সময় চাইল, অজুহাত দেখালো। আচ্ছা তৃষা, আমার হাত দেখো। এ হাতের স্পর্শ তিথির সর্বাঙ্গে এখনো মিশে আছে। এই স্পর্শ সে কেমন করে ভুলে গেল? কেমন করে 7 বছরকে পেছনে ফেলে এত স্বপ্নকে খাটিয়ে চাপিয়ে বউ সেজে অন্যের ঘরে চলে গেল? কেমন করে পারল অন্যের বউ হতে, অন্য পুরুষের স্পর্শে কাতর হতে? বলো তৃষা, সে চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল তা কি সে জানে? জানতে চেয়েছে? সে চলে যাওয়ার পর মানসিকভাবে ঠিক থাকতে পারিনি। কি করলে মানসিক শান্তি পাবো বুঝতে পারছিলাম না। আজও মনে আছে, ঘটনাটা বেশি দিনের না, আবার কমও নয়। রাতের বেলা নেশা করে গালি দিয়ে যাচ্ছিলাম। সামনে একটা বিয়েবাড়ি চোখে পড়ল। বউকে গাড়িতে তুলে বিদায় দেওয়ার পর্ব চলছিল। সবার কি কান্নাকাটি। হঠাৎ কোত্থেকে যেন একটা ছেলে ভিড় থেকে চিৎকার করে এগিয়ে গেল। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ সে চিৎকারে থেমে যাই। ভাবলাম কি না কি হলো। সামনে একটু এগোতেই হাহাকার শোনা গেল। তিথির বিয়ের দিনও আমি এভাবেই হাহাকার করেছিলাম। এক মুহূর্তে নিজেকে ওই ছেলের মধ্যে দেখতে পেলাম। পরিস্থিতি বুঝতে আমার সময় লাগেনি। মেয়েটির ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেকে শেষ মুহূর্তে এসে ধোঁকা দিয়ে মেয়েটি অন্যের হয়ে যায়। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি।
কত কি ভাবি, পরদিন ওই ছেলের খোঁজ নিয়ে তার বাড়ি যাই দেখা করতে। জানতে পারি রাতেই নাকি সে আত্মহত্যা করেছে। সে লড়াই করতে পারেনি, হেরে গেছে ভালোবাসার কাছে। আর সেই থেকে ঠিক করলাম মেয়েটিরও অধিকার নেই বেঁচে থাকার। বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। এভাবেই শুরু হয় আমার ওই বিশ্বাসঘাতকদের নাম মুছে ফেলার কার্যক্রম, যারা ছলনাময়ী, যারা অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে, যারা এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে সুখ খুঁজতে যায়, তারা সুখের যোগ্যতা রাখে না। তৃষা, মনে আছে তুমি কি করেছিলে? যুবরাজের বউ হওয়ার কথা ছিল তোমার, তাকে ধোঁকা দিয়ে পুরান ঢাকায় আসনি। প্রত্যুষ দেয়ানকে বিয়ের স্বপ্ন দেখে নেওয়াজ বাড়ির বউ হওনি, ধোঁকা দিয়েছ তো। তোমার শাস্তি যে মৃত্যু হবে, তুমি ভাবছো কি করে হবে না? একজনকে নয়, দুজনকে ধোঁকা দিয়েছ। এই যে বদ্ধ ঘরটা দেখছো, এখান থেকে পালানোর পথ নেই। এখানে মরবে তুমি, কঠোর মৃত্যু হবে তোমার। আচ্ছা ভেবে দেখো তো, এটা কেমন মৃত্যু হতে পারে, যেখানে তোমার দাফন হবে না, কাফন পাবে না, পরিশেষে মাটির দেহ মিশে যাবে না মাটিতে। লোকটা হাসলো, হেসে তৃষার মুখে পুনরায় টেপ লাগিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেললো। এবার তৃষার চোখ দুটো বিস্ময়ে বের হয়ে যাওয়ার উপক্রম, তবে মুখ দিয়ে কথা বের হওয়ার যে পথ নেই। হঠাৎ লোকটা পেছনে তাকায়, ওপাশে আর একটা রুমের দরজা খোলার শব্দ হয়। তৃষা সেই শব্দ অনুসরণ করে দৃষ্টি ফেলে সেদিকে। লোকটি দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হেসে বলে, ঘুম ভাঙলো তবে? ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, এখানে এসে বসো, আমি খাবার দিচ্ছি। মেয়েটি তৃষার দিকে তাকালো, তারপর লোকটিকে বলল, ওর মাংসের বিরিয়ানি ছাড়া খাবো না, তুমি খাও। মুহূর্তে কেমন যেন চোখ মুখ আধার হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে মুহূর্তে ধারালো ছুরিটা হাতে নিয়ে বলল, এক্ষুনি আবার রান্না করে দিচ্ছি, তুমি মন খারাপ করো না, তুমি রাগ করে চলে যেও না। কোথায়, একটু অপেক্ষা করো। সে তৎক্ষণাৎ তৃষার সামনে এসে হাঁটু করে বসে পড়ল, বলল, ওই দেখো, ওটা আমার তিথি, সুন্দরী না? সে তৃষার চুলে হাত বুলিয়ে বলল, তোমার চুল অনেক সুন্দর আমার তিথির সঙ্গে। আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আমি তাকে আমায় একজোড়া পুতুল উপহার দেই, একটা বর একটা বউ। কিন্তু জানো, তিথির যেদিন বিয়ে হয়ে যাবে তার আগের দিন সে আমায় ওই পুতুল ফেরত দেয়। আমাদের মাঝে অনেক রাগারাগি হয়। এক পর্যায়ে সে পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে, পেন্সিল কম্পাস দিয়ে মুখ ছিঁড়ে ফেলে, চুল কেটে ছিঁড়ে ফেলে। আমি কতবার বললাম এসব করো না। আমি সবসময় ওই পুতুলের জায়গায় নিজেদেরকে কল্পনা করেছি। তুমি বউ সাজবে, তবে কেবল আমার জন্য, ঠিক তেমন একটা দিন কল্পনা করেছি। কিন্তু সে শুনল না, বলল অনেক শখ ছিল এই পুতুলের মতো সুন্দর সংসারে। দেখো, নষ্ট করে ফেলেছি পুতুল, আর কোনো সংসার হবে না আমাদের। লোকটা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এখনো পুতুল কিনি। তিথি ঠিক যেইভাবে পুতুলদের রূপ বদলে দিয়েছিল, আমিও মনের আনন্দে সেইভাবে দেই। আবার সেই পুতুলকে ছলনাময়ীদের চুল কেটে নতুন রূপ দেই। আচ্ছা, তিথিকে মারেনি কেন? মাথায় অনেক প্রশ্ন আসছে, তাই তো? কারণ প্রতারণা তো সেই শুরু করেছে। জানা নেই আমার কেন মারতে পারিনি, আজও তা জানি না, হয়তো অনেক বেশি ভালোবাসি বলে। জানো, তিথি আমাকে বলেছিল, যদি তাকে আমি বিশ্বাসঘাতক নারী, ঠিক তারই মতো নারীদের মাংস এনে বিরিয়ানি রান্না করে দেই, তাহলে সে বারবার আমার কাছে ফিরে আসবে, নইলে সে রাগ করে চলে যাবে আর আসবে না। তার আর মাঝে মানুষের মাংসের বিরিয়ানির চুক্তি হয়েছে। আমি চুক্তিবদ্ধ, চুক্তি ভাঙলেই তিথি আর আসবে না। আর তাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো, কি করে? লোকটি তৃষার চোখের সামনে ছুরি ধরতেই বাঁচার শেষ ইচ্ছেটাও বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে প্রেমের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ভেসে ওঠে, চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। দুবার গড়িয়ে পড়ে জল, মস্তিষ্কে কেবল একটা গানি ঘূর্ণিপাক খায়। তবু প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়। যেই ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার। লোকটি ছুরির আঙ্গা চোখে ছোঁয়াতে যাবে, তার আগে দরজা খুলে যায় রুমের। পরপর কিছু লোকজন রুমে ঢুকতেই লোকটি সেদিকে তাকায়। আতঙ্কিত তৃষার চোখ দুটো ততক্ষণে বাঁচার শেষ আশা খুঁজে বেড়াচ্ছে। লোকগুলো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই কালো হুডি পরিহিত লোকটি তাদের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, এই অবধি তাহলে চলে এসেছো ইন্টেলিজেন্ট অফিসার?
এবার খেলা জমবে। থানার অফিস রুমে চেয়ারে বসে আছে প্রেম, হাতে একটা মার্বেল পাথরের অ্যান্টিক জিনিস। দেয়ালের মানচিত্রের দিকে তাকিয়ে আছে সে এক ধ্যানে। হাতের সেই গোল পাথরটিকে বলের মতো করে ঘুরিয়ে চলছে। হঠাৎ তার ধ্যান ভাঙতেই সে সামনে বসে থাকা লোকটিকে বলল, সব কেমন রহস্যময় তাই না? এই মনে হচ্ছে সব শেষ, আবার মনে হচ্ছে সব শুরু। সামনে বসে থাকা লোকটি গুরুগম্ভীর ভঙ্গিতে তার পানে চাইল। তারপর বলল, প্রেম নেওয়াজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় একজন সাইকো কিলারকে কখনই ধরতে পারতাম না। আমি আসলে কৃতজ্ঞ, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করতে পারতো না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবল। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসতেই দরজার দিকে তাকালো। সেদিকে এগিয়ে যেতে পেছন থেকে একটা ডাক এলো, আপনাকে দেখলে সাইকো আরও বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পেছনে তাকে বলল, আমার কিছু হবে না আদিত্য সাখাওয়াত। প্রেম সেল নাম্বার 106-এর সামনে যেতেই কেমন যেন বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফুপু হেতিজা কেঁদেই চলেছেন। প্রেমকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে হামো করে কেঁদে বললেন, বাবা, আমার ছেলেকে বাঁচাও, তার বদলে আমায় ফাঁসি দাও, আমায় জেলে বন্দি করো, মা হিসেবে আমি এত সব সহ্য করতে পারবো না। প্রেম পেছন দিকে তাকাতে আদিত্য চোখের ইশারা দিল দুজন মহিলা পুলিশকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন, আপনার এখনও জবানবন্দি দেওয়া বাকি। হেতিজার ধস্তাধস্তির সঙ্গে পারা মুশকিল, তবু মহিলা দুজন তাকে টানাটানি করে অন্য রুমে নিয়ে যায়। প্রেম ছেলের কাছে যেতেই দেখল সেখানে প্রত্যুষ আহাজারি করছে, বারবার বলছে তাকে যেন বের করা হয়, মুক্তি দেওয়া হয়। ওদিকে যে তিথি তার অপেক্ষায়, তাকে বিরিয়ানি রান্না করে না খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূরে, আর কখনই ফিরে আসবে না। প্রেম কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকে প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে ছেলে হাত রাখল। ওপাশে প্রত্যুষ চিৎকার চেঁচামেচি করছে, ধাক্কাধাক্কি করছে। তবে প্রেমের মস্তিষ্ক এখন অন্য কিছু ভাবছে আজ থেকে অনেক বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেমের তখন একেবারে কম বয়স, গলায় গলায় কত খাতির তাদের। তবে হঠাৎ করে প্রেম যখন বাবার পরকীয়ার কথা জানতে পারল, ঠিক তখনও ততটা ভেঙে যায়নি যতটা না ভেঙে গিয়েছিল। প্রত্যুষ বাবার সেই বিষয়ে সম্পর্কে জানত, কিন্তু তাকে বলেনি, আড়াল করেছে। সে আমায় বলতে পারতো একবার, বাবা আর রাফাকে নাকি সে আরও অনেকবার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। একবার বলে কি হতো, সেই ঘটনা নিয়ে ওই যে প্রেম আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্ক আজ ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনার 2 বছরের মাথায় সব ঝামেলা দ্বন্দ্ব ভুলে এক রাতে প্রত্যুষ এসেছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেদিন রাতে অস্ট্রেলিয়ায় ফ্লাইট ছিল প্রেমের, সে চলে যায়। একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষ অভাগার মতো কেন তার কাছে ছুটে এসেছিল। সেদিন একবার যদি শুনতে চাইতো, 6 মাস পর দেশে ফিরে প্রেমার মুখ থেকে টুকটাক কিছু কথা অবশ্যই শুনতে পায় প্রেম অনেক আগে থেকেই জানতো তিথি নামক মেয়েটিকে প্রত্যুষ ভালোবাসে। এমনকি প্রেম নয়, বরং নেওয়াজ বাড়ির সবাই জানতো দুজনের সম্পর্কের কথা। কতবার ওই বাড়িতে এসেছে এই মেয়ে। প্রেমকে জানায় তিথির অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, এখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়া যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতেই প্রত্যুষ ছুটে এসেছিল। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপ লেগেছিল, কারণ অস্ট্রেলিয়ায় যাওয়ার পর প্রত্যুষ প্রেমকে অনেকবার কল করেছিল, তবে জিদে অভিমানে কল ধরেনি সে। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন যে ধরল না? বাংলাদেশে আসতে আসতে পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল, প্রত্যুষকে স্বাভাবিক মনে হয়েছিল, তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততায় থাকতো, তাই কখনো প্রেমের পুরনো বিষয়গুলো নিয়ে কথা তোলাই হয়নি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্বে চলে গেছে। এখন যে আপনার থেকে দূরত্ব বজায় রাখে, তার সঙ্গে তো আলগা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলে, একটু আগে প্রত্যুষের আস্তানায় খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে, আমিও বের হব, তুমি যাবে? কিসের আস্তানায়? এই যে তোমার ভাই কক্সবাজার আসার পর কোন রুমে থেকেছে, কোথায় বসে, এত সব বুদ্ধি এঁটেছে।
ও আচ্ছা, তবে আমি এখন যাব না। আমার আগে তৃষার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে সিমলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তৃষার। আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত কি বাকি? থানার বাইরে সিদ্দিক নেওয়াজ দাঁড়িয়ে। সে প্রেমকে দেখে কিছু বলল না, তবে প্রেম জানে দাদু এসব সহ্য করতে পারছে না, কষ্ট পাচ্ছে, তবে মুখে কখনো বলবে না। সে প্রেমকে দাদুর সঙ্গে থাকতে বলে প্রেমাকে হাসপাতালে চলে গেল। ইন্টেলিজেন্ট অফিসার আদিত্য শাখাওত তার বাইকের পেছনে উঠে বসলো। তোর অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা রহস্যের বেড়া জাল এখনো ধরে আছে তাদেরকে। এক এক করে সবটা এখনো উন্মোচন করতে হবে। সাইকোকে খুঁজে তো পাওয়া গেছে, তবে তার প্রাক্তন, যার জন্য এত দূর আসা, এত সব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে তো এখনো জানা বাকি। হাসপাতালে সাদা চাদর আর জীবাণুনাশকের গন্ধে মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটায় দুর্বলতার ছাপ স্পষ্ট। ডান হাতের শিরায় স্যালাইনের সূক্ষ্ম নল। বেডের পাশের চেয়ারটায় বিষণ্ণ মুখে বসে আছে তৃষার বান্ধবী সিমলা। তার চোখে মুখে উদ্বেগ। একটু দূরে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। সিমলা তাকালো, আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্য আছে। প্রেম এসে তৃষার বেডের কিনারায় সাবধানে বসলো। আদিত্য তার হাতের ফলের ঝুড়িটা রাখলো টেবিলের ওপর। প্রেম হাসি মুখে কাছে ঘেঁষতেই পিট করে চাইতে থাকা তৃষার ক্লান্ত চোখ দুটি তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো। কথা বলতে গেলেও যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। প্রেম তার ডান হাতটা, যেটায় স্যালাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরলো। চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে, আর বিপদ নেই, তুমি নিরাপদ। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানালো। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরাসরি চলে গেল প্রেমের সাথে দরজার কাছে দাঁড়ানো মানুষটার দিকে। তৃষার শরীর মুহূর্তেই যেন হিম হয়ে গেল। তার পিটপিটে চোখে এক লহমায় আতঙ্কের কালো ছায়া নেমে এলো। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এ তো সেই মুখ, সে পরিচিত চিবুক। তীক্ষ্ণ চোখে তাকেও তো তৃষা দেখেছে। সে ফ্যাসফ্যাসে গলায় ফিসফিস করে উঠল, উনি আমায় মারতে এসেছে। প্রেম হতভম্ব। তৃষা হাতটা তার মুঠোয় কাঁপুনি শুরু করেছে। রক্তে যেন শীতল স্রোত বইছে তার। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে, একটু শান্ত হও, সব বলছি। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। এখন কয়টা বাজে জানো? টানা কতগুলো ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? আমি কিছু জানি না। আমি জানতে চাই, আপনিও কি এসবের সঙ্গে জড়িত? রাত হলে কোথায় বের হন আপনি? কার সঙ্গে দেখা করেন? কি লুকাচ্ছেন? আপনি সেই লোক? প্রত্যুষ সবাই একত্রে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বিচলিত হইও না প্লিজ। শরীর কি অবস্থা দেখেছো? প্রেম একটা নিঃশ্বাস ছেড়ে তৃষার দিকে তাকায়, তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করে। কক্সবাজারে যেদিন প্রথম আসি সেদিন থেকে তোমার সঙ্গে এত সব ঘটনা ঘটা শুরু করে। মনে আছে রুম নাম্বার 102-এ ঘটা সেই ঘটনা? আমি বারবার বুঝিয়েছিলাম সেই সব তোমার ভ্রম, তবে বস্তুত সেই সব আসলে সত্য ছিল। ওই দিন তুমি যখন করিডোরে বাসার জন্য হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখন শেষবারের মতো সেই ছায়ামূর্তি দেখেছিলে। তা ছিল ইন্টেলিজেন্ট অফিসার আদিত্য শাখাতের ছায়া। সে তোমাকে মারতে নয়, বরং বাঁচাতে এসেছিল। কিন্তু সে তোমার কাছে পৌঁছানোর আগেই তুমি ফারাজ ইলাহির রুমে চলে যাও, তাই সে আর তোমার কাছে আসেনি। তবে 102 নম্বর রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপ্রিট। ওই দিন সে তোমায় মারতে চাইলে অবশ্যই মারতে পারত, তবে ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল। কেন জানো? কারণ সে ভয় দেখে মারতে বেশি পছন্দ করে। সেদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগে আমার কাছে অফিসার আদিত্য শাখাওয়াত পৌঁছায়। তার থেকে যা জানতে পারি তা জেনে আসলে আমি অবাক হই। এই সাইকোর এই পর্যন্ত করা সবকটা খুনের বায়োডাটা আমার সামনে সে উপস্থাপন করেন। একই ধরনের খুন, আর খুনের আগে সে শিকারের ছবি তুলে দেয়ালে লাগিয়ে যায় অগ্রিম। সেদিন ওই রুমের দেয়ালে তোমার ছবি টানানো ছিল, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা ব্যক্তি ছাড়া আর কারো হওয়া সম্ভব ছিল না। দেয়ালে ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লিখে রাখা ছিল। আমি হোটেল ম্যানেজমেন্টকে বিষয়টি জানাতে বললে আদিত্য শাখাওয়াত আমায় নিষেধ করেন, বলেন বিষয়টা গোপনে সামলে নিলেই অন্য বুদ্ধিতে সাইকোকে ধরা যাবে।
কোনো বিশৃঙ্খলা যাতে মানুষের মনে তৈরি না হয়, তাই ওই 102 নম্বর কক্ষে ঘটা কাহিনীকে কাল্পনিক বলিয়ে চালিয়ে দাও। তোমার কাছে এমনভাবে উপস্থাপন করতে বলা হয় যাতে করে তুমি ভাবতে পারো এসব তোমার ভ্রম, কারণ বিষয়টা জানাজানি হলে কাজের কাজ তখন কিছুই হতো না, বরঞ্চ সব উলটপালট হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি রাত করে কোথায় যেতেন? ওই দিন ওই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছনে আসেননি, আপনি আগে থেকেই সব জানতেন তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে যেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম? সেদিন শেষবেলায় তোমায় একটা চিঠি দেওয়া হয়েছিল, যেখানে হুমকি দিয়ে কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তোমায় ইচ্ছে করে প্রত্যুষ ওই সময় পাঠায় যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে আমি তোমার পাশে না থাকলেও তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোকেরা ছিল। প্রতিনিয়ত তারা তোমায় নজরে রাখছিল। ওই সময় তুমি কক্সবাজারের ভিড়ে যে হুডি পরা লোকটিকে দেখেছ, তা হচ্ছে এই আদিত্য সাক্ষাৎ। উনি তোমার যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিলেন। তবে একসময় আমি দুজনকে বুঝতে পারি তুমি মূলত তাকে অপরাধী হিসেবে ধরে নিয়েছিলে। এটা নিয়েও কম সমস্যা ছিল না আমার। তবে আদিত্যর কথায় তখন আমি চুপ হয়ে যাই। সে কেবল একটা কথা বলছিল, যা হচ্ছে হতে দাও, এভাবে আসল খুনির কাছে জলদি পৌঁছাতে পারবো। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। তারপর ভোরে বিরাট এক ধাঁধার সমাধান করতে সকাল সকাল আদিত্যর কাছে ছুটে যাই। তবে কথা শেষ করে উঠতে আদিত্যর কাছে খবর আসে তুমি নাকি ঝাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। আমার সঙ্গে সেখানে আরও 2জন অফিসার ছিল। সেই দিনও তুমি খুনের হাত থেকে বেঁচে যাও। দেয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরও নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলে রাতে কি কারণে ঘুমাতে পারিনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যর সঙ্গে কথা হয়। কথায় কথায় বলি প্রত্যুষ এই পজিশনে জব করে, তারা একে অপরকে চেনে নাকি। কারণ আমি যতটুকু জানি প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল, সেখান থেকে সবচেয়ে বড় সত্য সামনে আসে জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগেই নাকি চাকরি থেকে বিতাড়িত করে, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হেতিজা ফুপুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে আছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরও জানে প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, সে নাকি ডিউটি ঠিক করে করতো না, বিশেষ করে রাতের। তবু মাথায় একবারও আসেনি প্রত্যুষ যে খুনি। তবে খুনির প্রমাণ রাখার ধরন দেখে আন্দাজ তো করেছিলাম সে খুব কাছের, কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। এই ধরো আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও। আমার রুমের দেয়ালে আমি ট্রাভেল করা বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনি একইভাবে তাই করলো। এতে খটকা লাগলো। তোমার কাছে বিকেল একটা পার্সেল এসেছিল তাই না? চুল পুতুল রাখা ছিল। ওই পার্সেল যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আমি রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটাকে আমার রুমের সামনে দাঁড়াতে জিজ্ঞেস করলাম হাতে কি। সে বলল পার্সেল আছে ম্যামের জন্য। পার্সেলটা আমি আগে হাতে নিই। বক্সের উপরে একটা কাগজে লেখা ছিল, করিডোরের মাঝ রাতে দেখা হচ্ছে সুইটহার্ট, প্রেম বলছি। এই সিরকুট পরে বুঝতে বাকি রইল না খুনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। তাই পার্সেলের ওপর থেকে চিঠি সরিয়ে নিজের কাছে রেখে সরাসরি নিচে চলে যায়। আদিত্যকে বিষয়টা জানাতে এসে বলল, তৃষা তোমাকে যত বেশি সন্দেহ করবে ততই কাজ সহজ হয়ে যাবে। তাই আমিও ঠিক তেমনভাবেই নিজেকে তোমার সামনে উপস্থাপন করি যাতে তুমি আমাকেই সন্দেহ করো। সব কিছুর হিসাব তোমার কাছে গরমিল পাকিয়ে যায়। আমি যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ের বিষয় শেষ হয়ে যাচ্ছে ভাবতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। আমি ভালো করেই জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করে কই যাই কি করি জানার খুব আগ্রহ তোমার। তাই মাঝরাতে আমি ঘর থেকে বের হয়ে যাই যাতে করে তুমি আমায় অনুসরণ করো, সন্দেহের বশে আমায় ফলো করো। যা চেয়েছিলাম ওদিকে তুমি আমার পেছনে আসো, খুনি ভেবে বসে তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোড় ঘুরে একটা রুমে ঢুকে পড়তেই খুনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার ওপর নজর রাখা হয়েছিল, তবু সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি। তার খেসারত আমায় আজীবন ভুগিয়ে যাবে। কি অবস্থা করেছে ওই জানোয়ার তোমার। প্রেমের চোখের কোণে তখন জল। তৃষা নিজেকেও সামলাতে পারেনি। সে উঠে বসার চেষ্টা করে। শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে, তবু চেষ্টা করে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতে প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারিনি প্রত্যুষ এই কাজ করবে।
আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মমভাবে হত্যা করেছে। তাই তো বলি, ইন্টেলিজেন্ট হয়ে এখনও খুনিকে ধরতে পারছে না কেন? ধরবে কি করে যদি খুনি সে নিজেই হয়? নিজের পরিবারকে কেউ ধোকায় রেখেছে, চাকরি চলে গেছে যেখানে সেখানে সে বাসায় বলেছে মিশনে গেছে, অথচ সে মিশনে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করেছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা, নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারো হয়ে যাওয়া? হঠাৎ আদিত্য এগিয়ে এলো আরও কাছে। সে তৃষাকে প্রশ্ন করলো, প্রত্যুষ জেলে বারবার বলছিল তিথির কথা, ওইখানে নাকি তিথিও ছিল, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। তিথি কি আমাদের আসার আগে পালিয়েছে? সম্ভবত এই তিথি নামক মেয়েই তার প্রাক্তন ছিল, তার জন্যই তো প্রত্যুষ সবাইকে খুন করছে। তাহলে সে যেহেতু চলে এসেছেই, তবু এসব কেন করছে প্রত্যুষ? তিথি নামটা শোনা মাত্রই তৃষার হঠাৎ করে আগের মতো শ্বাসকষ্ট উঠে যায়, প্যানিক অ্যাটাক শুরু করে। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুরকে ধমকের স্বরে বিচলিত হয়ে নার্সকে ডাকতে দিতে বলে। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আদিত্যকে বলে, ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সায় দিয়ে বাইরে এসে বসলো। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যেই বাসায় থেকেছে তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়েছিল তদন্তের জন্য। সেখান থেকে তদন্ত দলের সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করতে আহাদের অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আদিত্য জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু পেয়েছ? লাশ, বিকৃত কঙ্কাল হয়ে যাওয়া লাশ। আদিত্য সাখাওয়াতের পাকস্থলী যেন গলৎকরণ করা বিষাক্ত পিত্ত ছুঁড়ে ফেলার জন্য অধীর হয়ে উঠল। শিরা উপশিরা পর্যন্ত কেঁপে উঠছে তার, রক্তে বরফ জমে কঠিন হয়ে গেছে। বাতাসে এমন এক বিকট পচনশীল মৃতদেহের গন্ধ, যা মানুষের নাসারন্ধ ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকেও হয়তো এমন বিষাক্ত গন্ধের উদ্ভব হয়নি। এখানে টিকে থাকা মানে বমির আষ্টে ধোয়ার আত্মাদম বন্ধ হয়ে মৃত্যুর দিকে ধীরগতিতে হাঁটা। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো প্রশ্ন, এই মেয়েলি মৃতদেহটি কার? মৃতদেহ কি আদৌ মৃত্যুর পর বিশ্রাম পেয়েছে, নাকি নিষ্ঠুর কোনো বিকৃত মস্তিষ্ক তাকে অকথ্য নিষ্ঠুরতায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছে? এই ভগ্ন দেহে হয়তো বছর খানেক নিঃশ্বাসবিহীন হয়েছে, তা সত্ত্বেও কত কৌশলে তাকে আবার জীবিতের ছন্দবেশে হাজির করার নরপিশাচী পরীক্ষা চালানো হয়েছে। মেয়েটি অর্ধ কঙ্কাল, আর বাকি অংশ অনেকখানি আলগা চামড়ার টুকরো দিয়ে কর্যদ্যভাবে জোড়া লাগানো। প্রতিটি চামড়ার রং ভিন্ন, কখনো অতল অন্ধকারের মতো কালো, কখনো হিমের মতো বিবর্ণ সাদা। মৃত্যুদূতের কর্মশালার নমুনা, দেহের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের সেলাইয়ের দাগ, যা দেখে মনে হচ্ছে কসাইখানার দক্ষ কসাইও বোধহয় লজ্জায় মাথা নত করত। মাথার একাংশে চুল, আর বাকি অংশ হাড়ের শুষ্করূপ, একটি ভয়ঙ্কর পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক অবশেষের মতো। সে চুলও এক মানুষের মাথা নয়, বহু মানুষের মাথা থেকে সেরা চুল জোড়া লাগিয়ে মিথ্যা পরিচয় গঠন করা হয়েছে। চোখের কোটর শূন্য ভয়াল গহ্বর, ঠোঁটে অমানবিক বিকৃতি, ওপরের ঠোঁট অন্য কারো, নিচের ঠোঁট অন্য কারো, দেহ থেকে ছেঁড়া আর দুর্গন্ধ, এমন গন্ধ যা শুধু নোংরা নয়, বরং শয়তানের প্রলয় শ্বাসের মতো হাড়ে প্রবেশ করে আত্মাকে ধ্বংস করতে সক্ষম। আদিত্য আর দেরি না করে বাইরে চলে এলো। প্রেম এখনো ভেতরে আছে, এত আগ্রহ নিয়ে ওই লাশটাকে দেখছে, বিশেষ করে লাশের গলায় ঝুলতে থাকা একটা লাল রঙের হীরার নেকলেসের দিকে। হঠাৎ আহাত এসে তার পেছনে দাঁড়ায়, একবার লাশের দিকে তাকিয়ে অন্যবার প্রেমের দিকে তাকায়, অতঃপর বলে, স্যার আপনাকে ডেকেছে, থানা থেকে কল এসেছে, প্রত্যুষ দেওয়ান স্বয়ং আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে। এমনিতে উত্তর সব তার কাছে, যেতে তো হবেই, তাই যেহেতু সে ঠিক ডেকেছে তাই বোধ করি দেরি করা হচ্ছে না। আদিত্য স্যার বাইরে আছে, আপনি আসুন। প্রেম আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বাইরে বের হয়ে আসে। আহাত পুনরায় একবার লাশের দিকে তাকায়, তারপর লোকেদের বলে, লাশটা টেস্টে পাঠানোর ব্যবস্থা করো, কার লাশ জানতে হবে, সাইকোর মুখের বয়ান যথেষ্ট নয়। আর তাছাড়া এই রুমে আরও ভালো করে তল্লাশি করো,
একটা ক্লু যাতে হাতছাড়া না হয়। আর অবশ্যই একটা এই রুমের আশেপাশে যেন কোনো আউট পারসন অ্যালাউ না হয়। আহাত কথাগুলো বলে আর অপেক্ষা করলো না, বাইরে জলদি চলে গেল। বাইরে স্যার দাঁড়িয়ে আছে, লোকাল থাকায় অনেক কাজ। শালার পুলিশ যদি নিজেদের কাজ একটু ভালো মতো করতো তবে এই নগণ্য একটা বিষয়কে ইন্টেলিজেন্ট অফিসারের টিমকে আসতে হতো না। সবেমাত্র বিয়েটা হলো, হানিমুনটা আটকে দিল। এই সরকারি চাকরি গজব পড়বে সব কটার ওপর। হলুদ বাল্বে ঝিমিয়ে পড়া আলোর নিচে বসে আছে প্রত্যুষ। তার সামনে চেয়ারে প্রেম আর আদিত্য বসে আছে। প্রত্যুষকে পরপর অনেকগুলো প্রশ্ন ছোড়া হয়েছে, দেখা যাক গল্প তার বানোয়াট হয় নাকি বাস্তব। প্রেম হাতের ফোনটা রেখে প্রত্যুষকে বলে, এবার বল ভাই, তিথি কোথায়? প্রত্যুষ হেসে বলে, আমি জানতাম উত্তর জানার জন্য আমার কাছেই ঘুরে ফিরে আসতে হতো। আমি অপেক্ষাতেই ছিলাম, তাহলে আর না ঘুরাই। সব যেহেতু জানাজানি হয়ে গেছে, তবে বাকিটা কেন অজানা রইবে? তিথি আমার সঙ্গে ছলনা করেছে, তবুও আমি তাকে মাফ করে দিয়েছি। সে স্বামীর কাছ থেকে আমার কাছে চলে এসেছিল। জানিস, ওর বিয়ের পর ওর কাছে গিয়েছিলাম একবার। তারপর জানতে পেলাম তার বাবা মা নাকি তাকে জোর করে এই লোকের সঙ্গে বিয়ে দিয়েছে। বয়সে আমাকে বলতে পারিনি। তিথিকে তখন বললাম আমার কাছে চলে আসতে। সে প্রথমে রাজি হলো না, তারপর একদিন আবদার করলো মানুষের মাংসের বিরিয়ানি খাওয়ার। সেই থেকে আমি খুন করতে থাকি বলে একগাল হাসল প্রত্যুষ। প্রেমের এসব শুনে রাগ হচ্ছে। এসব তো সে আগের কথাই, এক কথা বারবার শুনতে বিরক্ত লাগে। প্রেম টেবিলের ওপর আঘাত করে উঠে গেল। প্রেম তেজি গলায় প্রত্যুষকে বলল, বাল, তোমার জন্য আমার বউয়ের সঙ্গে বিক্রিয়া হতে পারছে না। আমার হানিমুনকে তুমি একেবারে বালমুন বানিয়ে দিয়েছ। এত বিক্রিয়া করে হবে? বংশবিস্তার বোঝো না সুধীর ভাই? আদিত্য টেনে টেনে প্রেমকে বাইরে নিয়ে এলো। প্রেমের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হলো। তার আবার বউকে প্রচণ্ড আদর করতে ইচ্ছে করে। এই আচ্ছা মুসিবতে ফেসেছে সে, নইলে বউয়ের সঙ্গে ইতিপূর্বে দফায় দফায় বিক্রিয়া শেষ করলো। দ্যাট, হাসপাতালে চলে যাবে নাকি? বউ তো তার অসুস্থ, কিন্তু প্রেম যে তার অপেক্ষাও করতে পারছে না। শরীরের শিরাগুলো কামড়ে ধরছে। বউকে লাগবে যে করেই হোক। প্রেম আদিত্যকে বলল, এখানকার কার্যক্রম আপনি সামলান, আমি প্রোডাক্ট আবিষ্কারের কাজটা সেরে আসি ভাই। মানে বিজ্ঞানী নাকি? তো কি মনে হয় প্রতিটি পুরুষ মানুষই এক একজন বিজ্ঞানী? তারা না থাকলে এত এত আবিষ্কার হতো না, আর এত এত জনসংখ্যা বৃদ্ধি পেত না। যাই আমি বিজ্ঞানীটা আপাতত একটা হেভি জিনিস আবিষ্কার করে বংশ বজায় রেখে আসি। পুরুষ বিজ্ঞানী হলে নারী কি? গবেষণার সময় যে ইঁদুর ব্যবহার করা হয় না, ওইটাই হলো নারী। আমরা আবিষ্কারকগণ পরিশ্রম করি, ওদের মাধ্যমে ফলাফল আসে। আদিত্যর মাথায় প্রেমের কোনো কথাই ঢুকলো না। প্রেম অপেক্ষা না করে লেদার জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাতের সিগারেটটা শেষ টানটা বসিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে দিল বাতাসে। তারপর হেলমেট মাথায় পরে বাইকে উঠে যায়। আসছে শীত। এমন আবহাওয়ায় বউয়ের মতো হিটার থাকতে থানায় এক আধ পাগলের সঙ্গে বসে থাকা প্রেম নেওয়াজের পক্ষে মোটেও সম্ভব নয়। প্রেম হাসপাতালের কেবিনের রুমে পা টিপে প্রবেশ করলো। বাইরে অঙ্কুর দাঁড়িয়েছিল, শিমলা ভেতরে। অঙ্কুরকে দিয়ে শিমলাকে কেবিন থেকে বের করে বলল, মেলা ধন্যবাদ বউটাকে টেক কেয়ার করার জন্য। যাও বাবা অঙ্কুর, রাত হয়েছে, বাড়ি গিয়ে ফরজ কাজ সেরে আসো। অঙ্কুর ভুরকুচে জিজ্ঞেস করলো, মানে? ভেতরে আসো জানেমান, তোমার সঙ্গে 6-9 খেলে মানে বুঝাচ্ছি। শালার ভাই, ভালো হয়ে যাও। খারাপ ছিলাম কবে রে? হে শালা, এখন কেটে পড়ো দেখি। অঙ্কুর শিমলাকে নিয়ে চলে যেতেই প্রেম রুমের দরজা লাগিয়ে দেয়। বাতি বন্ধ, তৃষা ঘুমাচ্ছে। এ বাবা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে নাকি? ইসিং বিসিং তিসিং সা করার সময় তৃষা ছটফট না করলে তো ফিল আসবে না, মনে হবে লাশের সঙ্গে আস্তাগফিরুল্লাহ করা হচ্ছে। প্রেম ফোনের স্ক্রিন অন করে তৃষার পাশ দিয়ে বসতে তৃষার ঘুম হালকা হয়ে যায়। তৃষা তার দিকে তাকাতে প্রেম বলে উঠল, শব্দ করো না সোনা, আপনি এখানে? এখন এখানে, একটু পর সর্বাঙ্গে বিচরণ করব। মানে? প্রেম তৃষার গালে চুমু দিয়ে বলল, শরীর ব্যথা আছে, খুব ব্যথা হচ্ছে, আগের তুলনায় কম। তাহলে তৈরি হওয়া, ব্যথা আর একটু বাড়িয়ে দেব। তৃষা কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার ঠোঁটে চুমু বসিয়ে দেয়। বিছানায় তৃষাকে ঠেলে নিজের জায়গা দখল করে চট জলদি তৃষার উপরে ঝুঁকে বলল, বলে শব্দ করিস না কিন্তু বিটার হার্ট, 100 বার করবো। এটা হসপিটাল, আপনার বাসার ঘর না। লুসেমির একটা লিমিট আছে, ওই লিমিটের আমি পেছন মারি। আর একটা কথা বললে এমন পানিশমেন্ট দেব, শেষে ডাক্তার এসে অপারেশন করতে হবে। প্রেম, থামুন বলছি, দূরে সরেন। শোনা, ডোন্ট সে স্টপ, অনলি সে স্টার্ট।
অ্যান্ড কন্টিনিউ। তৃষা আর কোনো কথা বলার সুযোগই পেল না, বলবে কি করে? এই লোক সেই অবস্থায় দেখেছে বউ মরে যাচ্ছে অসুখে, আর সে মরে যাচ্ছে বউকে কাছে পাওয়ার অসুখে। ফকিরা কাজ কারবার। প্রেমের শরীরে এই তীব্র শীত ও ঘাম ঝরছে। এটা ডাবল বেডের কেবিন, তৃষার পাশে শুতে কষ্ট হচ্ছে না। তাছাড়া সিঙ্গেল বেড হলে বউকে সে নিজের বুকের উপর রাখত, সদ্য হলে বউ নামক হিটার বলে কথা। তৃষা প্রেমের বুকে অভিমান নিয়ে শুয়ে আছে। হঠাৎ প্রেম তার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো, শোনা কষ্ট হচ্ছে খুব? আপনাকে বলেছিলাম রয়েস হয়ে কাজ করুন, সব কিছুতে জলদিপনা। শালির ঘরের বউ, পরিশ্রম করলাম আমি, আর কষ্ট লাগে তোর? তখন তো বাধা দিসনি, যত সব নাটকের বস্তা। তৃষা মুখ ভেংসি কাটতে প্রেম তার ঠোঁটে চুমুখে কাছে আসতে নিলে তৃষা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, চেঁচিয়ে বলে, এই হাইব্রিড করলা। আরেকবার কাছে আসার চেষ্টা করলে করলার রস চিপড়ে তেতো ভাব দূর করে দেব। প্রেম ভুরু কুচকে উঠে যায়, দাঁতে দাঁত চেপে বলে, এই কসলা কসলি ছাড়া তুমি চুলও ফেলাতে পারবে না। আসেন আপনার তা ফেলে দেখাই। শালির ঘরের বউ, তোর মুখের ওপর বোম মারার আগে ওয়াশরুমে যা। আর হ্যাঁ, দরজা আটকাবি না, আমি আসছি একটু পর। শালার ভাই, তোমার ওয়াশরুম চাপলে তুমি যাও, কথায় আছে না, যার হাঁকা ধরে সে নিজেই দৌড়ায়। প্রেম কথা না বাড়িয়ে ওয়াশরুমে যায়। এই কনকনে শীতের মধ্যে শরীর ভিজে আসতেই দেখলো তৃষা ঘুমিয়ে গেছে। প্রেম তৃষার পাশে এসে বসলো, মুখের দিকে তাকিয়ে কী সব ভেবে হঠাৎ ঘুমন্ত তৃষার জামা উপরে উঠিয়ে ক্ষতের দিকে তাকালো। ওই জানোয়ারের বাচ্চার কত বড় সাহস, প্রেমের জানের উপর আঘাত করে। ও ভেবেছে কি মুক্ত হয়ে যাবে? কঠিন জীবন অপেক্ষা করছে ওর জন্য, জানের বদলে জান যাবে। প্রেম তৃষার ক্ষতের উপর আলতো করে চুমু দিয়ে জামা নামিয়ে গায়ে চাদর টেনে দেয়। জানালার কাছে আসতেই পেছনের কিছুর কথা মনে পড়ে যায়, প্রত্যুষের কাছে যাওয়ার আগের ঘটনা। থানাতে প্রেমের জন্য অপেক্ষা করছিল হেতিজা। কালুর বাপ অনেক কষ্টে সিদ্দিক নেওয়াজকে হোটেলে নিয়ে গিয়েছেন। থানায় কেবল হেতিজার প্রেমা ছিল। প্রেম থানায় ঢুকতে না ঢুকতে হেতিজা তাকে আঁকড়ে ধরেন, কেঁদে কেটে চেঁচিয়ে আর্তনাদ করে বলেন, আমার ছেলেকে ছেড়ে আমায় বন্দি করো, সে অসুস্থ তাই এমন কাজ করেছে, ওর কোনো দোষ নেই। একজন অসুস্থ মানুষের কি কোনো শাস্তি হতে পারে? আমার ছেলে পাগল, সে অসুস্থ, অন্তত এই ছেলে, তাকে ছেড়ে দাও। ছেলে ছাড়া আর কে আছে আমার বলো? ছেলে অসুস্থ তুমি কি করে জানো? তার মানে কি প্রত্যুষ যা যা করেছে সবই তুমি আগে থেকে জানতে ফুপি? প্রেম এক মুহূর্তে থেমে যায়, তারপর পুনরায় বলে, দেখো, তুমি আমাদের সত্য বলে সাহায্য না করলে তোমার ছেলের শাস্তিও কমবে না, তাকে আর না পারবে কখনো দেখতে, না শাস্তি থেকে বাঁচাতে। হেতিজা একটা ঢোক গিলে বলল, তারপর বলে, বলছি বাবা, সব বলছি, কেবল ছেলেটাকে রেহাই করো। প্রেম বাবা। প্রেম হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলে, একটি নিরিবিলি আলাপ করলে ভালো হতো না? তদন্ত কক্ষের বাল্বের হলুদ ভাব বাতির নিচে বসে আছে হেতিজা। শীতের মধ্যে ঘাম টিপটাপ করে পড়ছে কপাল বেয়ে, সেদিকে পাত্তা নেই কারো, সবাই কান পেতে আছে তার ঠোঁটের ফাঁক গলে বের হওয়া জবানের দিকে। হেতিজা প্রেমের দিকে একবার তাকালো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুরু করলো। প্রত্যুষের সঙ্গে তিথি নামক মেয়েটির 7 বছরের সম্পর্ক ছিল। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই গভীর ছিল যা দেখে বিবাহিতই লাগত। সাধারণ বিবাহিত মানুষদের মধ্যে দীর্ঘদিন যাবত সংসার করলে যেমন সম্পর্ক তৈরি হয়, ঠিক তেমনই প্রত্যুষ প্রায় তিথিকে বাড়ি নিয়ে আসতো। আমরা একসঙ্গে গল্প করতাম। প্রত্যুষে ইন্টেলিজেন্ট অফিসার হওয়ায় সেই ছোট থাকতেই খুব ইচ্ছে ছিল হওয়ার। মেধাবী ছাত্র বলতে পারো। প্রত্যুষ ঠিক করে রেখেছিল চাকরি টেবিলেই বিয়ের পিঁড়িতে বসবে। আমার আর প্রত্যুষের মধ্যকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এত ব্যস্ততা, পড়ালেখার চাপে প্রত্যুষ মানুষের সঙ্গে মিশতে পারত না, আমার সঙ্গে দিন শেষে শেয়ার করত। আস্তে আস্তে আমার ছেলে ভালো বন্ধু হয়ে উঠি। ছেলের শান্ত মুখটার দিকে একবার তাকালে দুনিয়ার কোনো কষ্ট আর কষ্ট মনে হতো না, বিশ্বাস করো। সেই ছেলে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তিথি আচমকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মধ্যে টাকার লোভ জন্মায়। অনেক দিন আগে থেকেই হয়তো বুড়ো বেটা হাতিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, তাই তো অমন ছেলেটাকে কষ্ট দিয়ে বিয়ে করেছে। ওর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়, এত এত অপরাধ বোধে জড়িয়ে পড়ে। প্রেমের মুখ দেখে মনে হলো এসব বানোয়াটি গল্প। তার খুব একটা পোষালো না। সে আদিত্যর দিকে তাকাতে আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে একবার তাকালো। মুহূর্তে উপরের সেল থেকে ভেসে এলো প্রত্যুষের বেদনাদায়ক আর্তনাদ।
হেতিজা অস্থির হয়ে উঠে ছেলের কাছে যাওয়ার জন্য দাঁড়াতে আহাত এসে বাধা দিল। আদিত্য হেসে বলল, আপনি সত্য বলবেন কি, নাকি আপনার ছেলেকে থেরাপির ডোজ বাড়িয়ে দেব? পাশ থেকে প্রেম থিতকুনি কেটে বলল, আরে ভাই, ডিম থেরাপি দিবেন নাকি? তাহলে কিন্তু আমি ডাইনোসরের ডিম কিনে নিয়ে আসবো। এই শুনুন, কাজটার দায়িত্বে আমাকে রাখা হোক, আমি আবার থেরাপি স্পেশালিস্ট। বলেই চোখ মেরে একগাল হাসলো প্রেম। তবে হেতিজার চোখ মুখ জুড়ে আতঙ্কের পাহাড়। সে চোখটা একেবারে বন্ধ করে পুনরায় বলল, তিথি রূপে গুণে অপরূপা ছিল। তিথি শুরু থেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসতো। তবে সেই ভালোবাসায় তিথির জন্য কাল হয়। পাপি তো আমার ছেলে একা নয়, আমিও কম কথায়। প্রত্যুষ যখন 10 বছরের ছিল তখন তার পাপা পাপন দেওয়ানের সঙ্গে এক সন্ধ্যায় বিরাট ঝগড়া হয়। পাপনের সঙ্গে সেই ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায়। আমি সারাটা জীবন একজনকে চেয়ে এসেছি, আর বাবা শেষে তার সম্মানের কথা রাখতে সম্পদ দেখে অচেনা কারোর সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন। তবু বছর চলে গেল, প্রাক্তন ভুলতে পারলাম কই। পাপন আমায় যে ভালোবাসেনি তা বলে ভুল হবে। তবে সংসার করতে হবে, বাধ্যবাধকতা মানতে হবে, তো সবটা মেনে নিয়েছিলাম। তাছাড়া আর কিছুই না। তখন প্রেমা কোলে শিশু। এক সন্ধ্যায় প্রাক্তনের কল আসে ফোনে। হঠাৎ এত বছর পরও যখন জানতে পারি সে এখনও আমার অপেক্ষায়, আমায় ভালোবাসে, সেই থেকে মাথা পুরো বিগড়ে যায়। প্রত্যুষের স্কুল ছুটির পর তাকে নিয়ে একদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে যায়। প্রত্যুষ এত কিছু বুঝতো না, যা বুঝাতাম তাই বুঝতো। এভাবে আমি আবারও প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। হঠাৎ একদিন পাপন বিষয়টা বুঝতে পারে। যেদিন তার কাছে হাতে নাতে ধরা খাই, সেদিন অনেক ঝামেলা হয় বাড়িতে। কিছু সময় কেটে যায়, তারপর একদিন ঠিক করি পালিয়ে যাব। পালানোর প্রস্তুতিটাও নেই, তবে পাপন ধরে আনে। সেদিন পাপনের সঙ্গে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে পাপনের মাথায় আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে কেবল রক্ত আর রক্ত দেখতে পাচ্ছিলাম। লাশ কি করব বুঝতে পারছিলাম না। প্রত্যুষ তখন নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখছিল। ছেলে ছোট থেকে মা ভক্ত, সেই ভক্তের জোর কাজে লাগাই আমি। সেদিন উপায় না পেয়ে রুমের মধ্যেই পাপনের মরদেহ টুকরো টুকরো করি। প্রত্যুষকে বলেছিলাম, বাবা খারাপ মানুষ, যারা তোমার মনে কষ্ট দিবে তাদের এই পরিণতি করবে। ছেলেকে বুঝিয়েছিলাম, বাবা অন্য মা আনতে চেয়েছিল, তাই আম্মু কষ্ট পেয়ে তাকে শাস্তি দিয়েছি। তাই ছিল হাতে হাতে সেদিন আমায় সাহায্য করে। কাজ শেষে ওই দিন বাসায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম। কিসের বিরিয়ানি জানো? পাপনের মাংসের বিরিয়ানি। বলে হাসলো হেতিজা। তারপর অনেক দিন চলে যায়। অ্যাক্সিডেন্ট বলে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। খুন যে হয়েছে সেটা ভাবার কোনো বিষয় নেই। এমনভাবে মাংস কাটা হয়, দেখতে অ্যাক্সিডেন্টটাই মনে হয়েছিল। পাপনের মৃত্যুর পর বাবা এসে আমাকে সহ আমার সন্তানদেরকে ঢাকায় নিয়ে আসে। তারপর আর প্রাক্তনের ফোন আসেনি। আস্তে আস্তে আমার চিন্তাধারা পরিবর্তন আসে, ছেলেমেয়েদের দিকে মনোযোগী হই। আমি হেতিজা সত্যি অতীত ভুলে কেবলমাত্র আমার ছেলেমেয়েদের কথা চিন্তা করি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, আমার মতো একদিন প্রেমে পড়ে। তিথি মেয়েটিও তো কম ভালোবাসতো না তাকে। তবে আস্তে ধীরে বুঝতে পারি আমার ছেলেটা কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, তিথি একবার নিঃশ্বাস নিলেও তার কৈফিয়ত তাকে দিতে হতো। একটু ভুল হলে ভয়ানকভাবে টর্চার করত। প্রথমত খারাপ কিছু আন্দাজ করলো। তারপর পুরান ঢাকার একটা পুরনো বাড়িতে ছেলের টর্চার সেল আবিষ্কার করি। নানাভাবে তিথিকে সেখানে অত্যাচার করা হতো। এমনকি শেষে এমন অবস্থায় চলে গিয়েছিল যে তিথি তার পরিবারের মানুষদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারতো না। শেষে একদিন তিথি নিজের জীবন বাঁচানোর জন্য বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল একটা সুস্থ জীবন। সেই ছেলের যদিও অনেক টাকা পয়সা ছিল, তবে আমি তিথিকে চিনি, ভালো পরিবারের মেয়ে। দরিদ্রটা দেখে বড় হয়নি, তাই টাকার লোভ তার মধ্যে ছিল না। প্রত্যুষের জন্য সবকিছু করতে রাজি ছিল সে। তবে তার বিয়ে হওয়ার পর প্রত্যুষের মধ্যে আরও রাগ ক্ষোভ বাড়ে, আরও ভয়ানক হয়ে ওঠে। বিয়ের পরদিনই সে তিথিকে জিম্মি করে সকলের অগোচরে। প্রত্যুষ সব বিষয় আমার সঙ্গে শেয়ার করতো। তার কোনো কর্ম আমার অজানা নয়। সেদিন যখন তিথিকে ধরে আনে তখন আমি নিষেধ করেছিলাম, কিন্তু শোনেনি। আমার সামনে তিথিকে খুন হতে দেখেছি। শরীর সব মাংস আলাদা আলাদা করে রান্না করতে দেখেছি। তিথির লম্বা চুল ছিল, সেই চুল কেটে জীবিত অবস্থায় মাথা ন্যাড়া করে দিয়েছে তিথিকে। আর মারার পর কি মেরেছে? মারার কাজ তো জীবিত থাকা অবস্থায় করে ফেলেছে। আচ্ছা তোমরাই বলো, দোষ কি ওই তিথির না? আমার ছেলের সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করলে তো পরিণতি এমনই হওয়ার কথা ছিল। মেয়েটা এখনো বুঝলো না আমার ছেলে তাকে কত ভালোবাসে। কেবলমাত্র ওই মেয়েকে ভালোবেসে আমার ছেলে পাপ করেছে, তাই দোষী আমার ছেলে নয়, ওই মেয়ে তিথি।
আদিত্য এক মুহূর্তের জন্য থমকে যে জিজ্ঞেস করে, তাহলে যে আপনার ছেলে বলল তিথি মরেনি, ওই রুমে তিথিও ছিল, সেই সব কি? আদিত্য আরও কিছু প্রশ্ন করার আগে হাসপাতাল থেকে ডাক্তারের কল আসে। আদিত্য কেবল জিজ্ঞেস করে লাশটা কার সেটা জানা যায়নি। হঠাৎ আহাত দৌড়ে ছেলের মধ্যে প্রবেশ করে। হেতিজা তখনও চুপ। তাকে কড়া প্রশ্নের এখনও কোনো জবাব তার কাছে নেই। আহাত বিচলিত হয়ে দেখে। আদিত্য জিজ্ঞেস করে, কী হয়েছে, কোনো সমস্যা? স্যার, লাশের গলায় যে লকেটটা ছিল তা খুলতে সক্ষম হয়েছি। সেখানে ছবি আছে, আই থিঙ্ক ভিকটিমের ছবি। কই দেখি। আদিত্য লকেটটা হাতে নেয়। ছবির দিকে তাকানোর আগে লকেটটা টেনে প্রেম নিজের হাতে তুলে নেয়। ছবিটির দিকে তাকাতে আওড়ায়, ও মাই গড, তিথি। প্রেম হাসপাতালের মর্গে যায়। আপাতত ভয়ানক এই লাশটাকে রাখা হয়েছে মর্গে। এই লাশ বললেও ভুল হবে। পুরোটা জুড়ে মানুষের আলগা চামড়া কেবল লাগিয়ে দেওয়া হয়েছে জোর করে। বিশ্রী বিদঘুটে গন্ধ যে বের হচ্ছে, দম ফেলা মুশকিল। প্রেম লাশের দিকে একবার তাকিয়ে হাতের লকেটের দিকে তাকালো। এত বছর ধরে এভাবেই এই হাড়গোড় পড়েছিল। এসব দেখে কি মানুষ চেনা যায়? লাশের গায়ে যখন এই লকেট দেখেছিল তখন পরিচিত মনে হয়েছিল, তবে খেয়াল করতে পারছিল না যে এই লকেট সে দেখেছিল এর আগে। এত চিন্তা ভাবনা করার পর শেষে এখন মনে পড়েছে তিথির জন্মদিনে প্রত্যুষ তাকে এটি গিফট করেছিল। কেনার সময় অনেকগুলো অপশন দেখিয়েছিল প্রেমকে। প্রেম নিজে এই লকেটটাই পছন্দ করে দিয়েছিল। হেতিজা খুনি, তারও শাস্তি হবে। তবে তার চেয়ে আগে মা ছেলের মানসিক চিকিৎসা দরকার। কারণ কোনো সুস্থ মানুষ তো 3-4 বছর যাবত একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না। মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেওয়ার ফলেই তো এই হাল। তৃষাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রুমের ভেতর নাকি তিথি ছিল, তাকে দেখেছে কিনা, তখন সে কেন এমন প্যানিক অ্যাটাক করেছে এবার বুঝতে পারছে প্রেম। আসলে ওই রুমে তিথি নামক কেউ ছিল না। তিথিকে প্রত্যুষ অনেক আগে হত্যা করেছিল। 3-4 বছর যাবত সেই লাশকে জীবিত ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়েছে। যে সকল মেয়েরা অন্য ছেলেদের বিয়ে করত তাদের একটা লিস্ট তৈরি করত প্রত্যুষ। আইনের চাকরিটা এই ক্ষেত্রে তার জন্য বেনিফিট হিসেবে কাজ করেছে। সে ওই ধরনের মেয়ে মানুষকে খুঁজে খুঁজে টার্গেট করে মারত। মেরে তাদের চুল সংগ্রহ করত, এক এক সময় এক এক পার্টের মাংস চামড়া কেটে কেটে সংগ্রহ করত। আবার শরীরের কোমল অংশ থেকে মাংস কেটে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে খেত। কত ভয়ানক মানসিক সমস্যা! প্রত্যুষ যখন তিথিকে হত্যা করে তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে হত্যা করার পর সেই মানসিক অবস্থা হঠাৎ করে এমন ভয়ানকভাবে অন্যরূপ একা একাই নিয়েছিল নাকি এর পেছনে কারো হাত ছিল? এই গল্পের কিছুটা সমাধান হয়েছে, আরও অনেকটা রহস্য হয়ে মস্তিষ্কে জটলা পাকাচ্ছে। এবার এই কেসের শেষ ব্যক্তির কাছে যাওয়া যাক। রহস্য উন্মোচনে প্রেম যাকে সর্বশেষে রেখেছে, আশা করা যায় সে অনেক কিছুই জানে। কারণ ঘটনাগুলো এতদিন যাবত নেওয়াজ বাড়িতে হয়েছে। আর নেওয়াজ বাড়ির একটা পাতা পড়া শব্দ যেই মহান ব্যক্তি সবার আগে টের পান, অন্তত বাড়ির মধ্যে লুকিয়ে থাকে এত সব গল্প সে জানবে না। তার অজান্তে হয়েছে ভাবলে হাসি পায়। হঠাৎ মর্গে কেউ একজন প্রবেশ করলো। প্রেম পেছনে না ফিরে এই প্রবেশকারীর পায়ের শব্দ শুনে আন্দাজ করতে পারলো কে তার পেছনে দাঁড়িয়েছে। প্রেম পকেটে হাত গুজে পেছনে না ফিরে প্রশ্ন করলো, এবার তোমার পালা, সত্যি বলবে নাকি মিথ্যেও তোমার বিষয়? তবে জীবনগুলোকে অন্ধকারে আর ঠেলে দিও না। পাপ কারা ঢাকে জানো? যারা সবচেয়ে বড় পাপী হয়, যাদের বিরাট কোনো পাপ লুকায়িত আছে। তোমার কোনো পাপ লুকায়িত জানতে পারি? প্রেম এবার পেছনে ফিরে তাকায়। সিদ্দিক নেওয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকে হাসে। সিদ্দিক নেওয়াজের মুখটা কেমন গম্ভীর আর শুকনো ঠেকছে। সে প্রেমকে বলল, চলো একটু বাইরে হাঁটাহাঁটি করি। প্রেম কথা না বলে এগিয়ে এলো। হয়তো সে বাইরে খোলা হাওয়াতে যেতে ইচ্ছুক। দুজনে অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটছে। মোকলেস আসতে চেয়েছিল সঙ্গে, তবে সিদ্দিক নেওয়াজ নিষেধ করে দিয়েছেন। সিদ্দিক নেওয়াজ অন্ধকার আকাশের দিকে চেয়ে বললেন, কিছু গল্প আমাদের না জানাই ভালো। তবে সেই গল্পের রহস্যের নিকট যখন কেউ পৌঁছে যায় তখন তার রহস্য উদ্ধার না করে ফেরার উপায় থাকে না। আমি মিথ্যের চাদর দিয়ে যে রহস্য ঢেকে রেখেছিলাম, তুমি তার সত্যিটা দিয়ে তুলে ফেলেছ। এখন পুরোটা না জানা অবধি তুমি নিজেও কভু শান্তি পাবে না। তাহলে শোনো, তোমার ফুপু হেতিজা ছোট থেকে পাগলাটে ছিল। প্রথমে আমি আর তোমার দাদি রোকসানা ভেবেছিলাম ছেলে মানুষই হয়তো, বাচ্চা মানুষ সব আস্তে ধীরে ঠিক হবে। তারপর সমস্যা বাড়তে থাকলো। তোমার বাবা পরাগ নেওয়াজ
শান্ত স্বভাবের হলে হেতিজা বিকৃত মস্তিষ্কের হতে শুরু করলো। হেতিজার তখন বয়স 5। স্কুল ভর্তি করা হয় তাকে। প্রথম দিনেই পেন্সিল ঢুকিয়ে সহপাঠীর চোখ অন্ধ করে যখন দিয়েছিল, তখন যদিও কোনো ব্যবস্থা নিতে পারতাম। যার ছেলের চোখ নষ্ট হয়েছে বেচারি গরিব ছিল বলে কোনো একটা বড় ঝামেলা এড়াতে পেরেছিলাম। হেতিজা ছোট থেকে দেখতাম একা একা কথা বলতো। কার সঙ্গে কথা বলতো জিজ্ঞেস করতেই কত মানুষের নাম বলতো। এভাবে হেতিজা বড় হয়। তার পাপ বাড়তে থাকে আর আমরা অসহায় বাবা মা মেয়ের ভালোর জন্য তার করা পাপ ধামাচাপা দেওয়া শুরু করি। একটা সময় পরে পাপনের সঙ্গে বিয়ে ঠিক করলাম। দেখলাম বিয়ের পর পরিবর্তন হয়েছে, তবে পাপন কিন্তু হেতিজাকে অতীতে করা কাজগুলো সম্পর্কে জানতো না। এসব খবর কেউ জানলে হেতিজাকে বিয়ে করত। সংসার ভালোই চলছিল দেখে আমরাও নিশ্চিত হই। 1 মিনিট, ফুপির নাকি একজন প্রেমিক ছিল, তার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ? হেতিজার কখনোই কোনো প্রেমিক ছিল না। আগে বলেছিলাম। সে কল্পনা করতো সারাক্ষণ, সারাদিন একা একা কথা বলতো। হেতিজা ছোট থেকে লেখালেখিতে পটু ছিল, সেই দেখে তার জন্য অনেক উপন্যাসের বই কেনা হতো। ওইসব পড়তো সারাক্ষণ। যখন যে গল্প পড়তো তাতেই ঢুকে যেত। উপন্যাসের নায়ককে কল্পনা করত, সংসার করত, হিসাব বলতো। শেষে দেখলাম এসবে আরও পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, তাই উপন্যাসও পড়াও তার বন্ধ করি। তবে ওই যে উপন্যাসের চরিত্রের রেশ তার হয়তো কাটেনি, সেখান থেকে কাউকে সে সারাক্ষণ কল্পনা করত প্রেমিক রূপে। তার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবতে শুরু করে উপন্যাসের সেই প্রেমিক চরিত্র তার প্রাক্তন হয়ে গেছে। তাই সংসারী মেয়ে তখন প্রাক্তনকে ভোলার চেষ্টা করেও তাই করা শুরু করলো। আমি বিয়ে দিয়েও মেয়েকে নিজে চিন্তায় থাকতাম। তাই হেতিজাকে 24 ঘন্টা নজরে রাখার ব্যবস্থা করি। তারপর একদিন জানতে পারলাম প্রত্যুষকে নিয়ে স্কুলে যাওয়ার সময় পার্কে সে একা একাই কার সঙ্গে কথা বলে। দিনকে দিন এই সমস্যা বৃদ্ধি পায়। আফসোস লেগেছিল, কারণ হেতিজার অনেক চিকিৎসা করা হয়। ওকে বিদেশ থেকেও চিকিৎসা করে এনে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সমস্যা বুঝি শেষ, তারপর বুঝলাম এই সমস্যা শেষ নয়, বরং নতুন করে শুরু। যা ভয় পেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ সমস্যা হয়। হেতিজা মনে করতে শুরু করে স্বামী পাপন তার এবং তার প্রাক্তনের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই স্বামীকে সে হত্যা করে। কিন্তু ফুপু বলল তার স্বামী নাকি তাকে এবং তার প্রাক্তনকে একসঙ্গে দেখেছে আর সন্দেহ করেছে। আর বুঝলাম ফুপুর সব কল্পনা। কিন্তু পাপন সে তো আর ফুপুর প্রাক্তনকে দেখেনি, তাহলে সে ঝগড়া বিবাদ কেন করেছে? আর প্রত্যুষকে তো ফুপু সব জায়গায় নিজের সঙ্গে করে নিয়ে যেত। যখন সে দেখেছে তার মা পার্কে কোনো মানুষের সঙ্গে নয় বরং একা একাই কথা বলেছে, তাহলে সে চুপ ছিল কেন? কিছু বলেনি কেন? পাপন কোনো প্রাক্তনকে নিয়ে ঝগড়া করেনি। হেতিজা নিজেই সারাদিন তার কাছে প্রাক্তনকে নিয়ে আলোচনা করত। একসময় সে বিরক্ত হয়ে যায়। কোনো পুরুষই তার স্ত্রী মুখে অন্য পুরুষের কথা সহ্য করতে পারবে না, স্বাভাবিক। তাই হেতিজার ওপর সে নজর রাখতে গিয়ে আবিষ্কার করে তার সে জটিল রোগের বিষয়, একা একা কথার বিষয়টি কারোর সঙ্গে। যেই সন্ধ্যায় হেতিজা পাপনকে মেরেছিল, সেই সন্ধ্যায় পাপন হেতিজাকে জিজ্ঞেস করেছিল তোমার কোনো সমস্যা আছে? একা একা কথা বলো কেন? তবে হেতিজা তো কানে কেবল একটাই কথা শুনতে পায়, তোমার প্রাক্তনকে আমি হত্যা করব। হেতিজা ভাবছিল পাপন তাকে তার প্রাক্তনের কাছে যেতে দিবে না, তাই খুন করে ফেলে স্বামীকে। আর বাকি রইল প্রত্যুষ। তাকে যখন নেওয়াজ বাড়িতে আনি তখন আমারও মনে একই প্রশ্ন জাগে, তাই তারও পরীক্ষা করি। আফসোস আমার শেষ হয় না, কারণ হেতিজার যেই সমস্যা বিরল রোগ ধরা পড়েছিল তার একই রোগ ধরা পড়ে তারও। হেতিজাকে নিজের কাছে আনার পর তার আবারও চিকিৎসার ব্যবস্থা করি। এইবার চিকিৎসা হয় দীর্ঘ সময় ধরে এবং বাড়ি ফেরার পর সে একেবারে সুস্থ ছিল। প্রত্যুষেরও একই চিকিৎসা করতে চাই, তবে ডাক্তার জানায় এখন প্রত্যুষের রোগটা সঠিকভাবে ধরতে পারছে না তারা। মায়ের রোগের সঙ্গে তো কিছু একটা পরিবর্তন আসছে তার। তারপর তোমরা দুই ভাইয়ে একসঙ্গে বড় হও চোখের সামনে। প্রত্যুষের মধ্যেও কোনো কিছু দেখতে পাইনি। ধীরে ধীরে সে বড় হয়, তুমিও হলে। প্রত্যুষ প্রেম করাও শুরু করে দিল। মাঝে তোমার বাবার মৃত্যুতে তুমি একরোখা হয়ে যাও। তোমাদের মাঝে ঝামেলা হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যাও। সেই রাতের কথা, রোকসানা এর আগের দিন রাতে মারা গিয়েছিল। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। রোকসানা অনেক দিন ধরে অসুস্থ ছিল। তার সেবা যত্নের দায়িত্বে হেতিজা দাদাটাকে কে ছিল। হঠাৎ ভয়ানকভাবে তার খুন হয়। খুন? দাদুর খুন হয়েছে মানে? সেনা সিঁড়ি থেকে পড়ে মারা যান। আমি তো তখন বাড়িতেই ছিলাম, নিজের হাতে দাদুকে মাটি দিয়ে আসি। হ্যাঁ, খুনি হয়। তবে বিষয়টি আমি মোকলেস আর খুনি ছাড়া কেউ জানতো না। তুমি ট্যুরে ছিলে।
বাড়ি আসতে আসতে লাশের শেষ গোসল শেষ হয়ে যায়। তাই সাদা কাফনের নিচে লাশের সঙ্গে হওয়া বহু জিনিস তোমার অজানাই থেকে যায়। তোমার দাদুর মৃত্যুর পর আমি সবচেয়ে বড় শকড হই। আজও ভাবলে কেমন শিরশির করে ওঠে গা। আমার রোকসানাকে খুন করেছে। আমি যতক্ষণে বাসায় পৌঁছে ততক্ষণে সে মৃত ছিল। বৃদ্ধ অসুস্থ শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল। সিদ্দিকের চোখে জল, কথা বলতে পারছে না ঠিক মতো, শরীর কেমন কাঁপছে। প্রেম তার দিকে তাকাতে সে পুনরায় বলতে শুরু করলো। প্রত্যুষের ভয়ানক সত্তা সেদিন চোখে ধরা পড়ল। জানতে পারলাম সে কত ভয়ানক। আসলে তার মা হেতিজাকে সবসময় রোকসানার সেবা যত্নের বিষয়ে খেয়াল রাখতে হতো। নিজের মায়ের এমন ব্যস্ততা সে মানতে না পেরে নানিকেই মেরে ফেলে, তাও আবার যেন তার মৃত্যু নয়। প্রেম একটার পর একটা ধাক্কা খাচ্ছে। প্রশ্ন করলেই এত এত বিষয় বের হয়ে আসছে যে এখন প্রশ্ন করতেও কেমন যেন ভয় লাগছে। কিন্তু তুমি কি করে জানলে এইসব প্রত্যুষের কাজ? সে যখন মাংস কাটছিল তখন গিয়ে পৌঁছে আমি। হয়তো সেদিন চুপ করে না গেলে আমার সবচেয়ে বড় সম্পদ তোমাকেও প্রত্যুষ শেষ করে ফেলতো। আজকে এত সব বলার পর অবস্থায় আমি থাকতে পারতাম না। প্রত্যুষের হুমকির কারণে আমি রোকসানার খুনকে আড়াল করি। প্রত্যুষের আলাদা একটা গুণ আছে, সে মানুষের স্বভাব বৈশিষ্ট্য নকল করতে পারে। তার চেয়ে বড় কথা, সে বাইরে থেকে নিজেকে একভাবে আর ভিতরে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারে। তারপর থেকে শুরু তার একের পর এক পাপ। তিথিকে যেদিন হত্যা করেছিল সেদিন হেতিজাও তার সঙ্গে ছিল, তাকে সাহায্য করেছে। ভেবেছিলাম হেতিজা তো সুস্থ হয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। এই বাসাতেই সবার অগোচরে প্রথমে তিথিকে নির্যাতন করা হয়। এমন না যে প্রত্যুষ কেবল তাদের মেরেছে যারা একজনকে ভালোবাসে অন্যজনকে বিয়ে করেছে, বরং কারণ ছাড়ে একটা সময় ধরে সে মানুষ মারত কেবলমাত্র মানুষের মাংসের বিরিয়ানির লোভে। সে মানুষ কম, নরখাদক বেশি ছিল। সৃষ্টিকর্তা এত সুন্দর রূপের পেছনে কি ভয়ানক গল্প চরিত্র লুকিয়ে তা প্রত্যুষকে না দেখলে জানতেই পারতাম না। তিথিকে মারার পরও তাকে সে কল্পনা করেছে প্রত্যুষ যখন যেই জায়গায় যেত তিথির শরীরের কোনো অংশের সাথে রাখত। মৃত মানুষকে সে কখনো সাজাতো, কখনো জোড়া লাগানোর চেষ্টা করত, আবার কখনো মৃত দেহের সঙ্গে শারীরিক সম্পর্কে যেত। এসব নিজের চোখে দেখা। কখনো তো দেখলাম রুমে কেউ নেই, তবে সে একা একা কথা বলছে তিথির সঙ্গে। সে কল্পনায় তিথির সঙ্গে ঘুরতে যেত, সময় কাটাতো, এমনকি শারীরিক সম্পর্ক গিয়েছে। অথচ সব তার ভ্রম ছিল। তিথি তাকে ধোঁকা দিয়েছে, এটা কেবল প্রত্যুষের কল্পনা ছিল। বাস্তবে তো তিথির বিয়েই হয়নি। কি? হ্যাঁ, হেতিজার উপরে মোকলেস নজর রাখত, সেখান থেকেই সব জানা। আসলে প্রত্যুষ তিথির প্রেম পড়ার সময় কিন্তু স্বাভাবিকই ছিল। ছেলের এই পরিবর্তন হেতিজা মেনে নিতে পারছিল না। মানে হচ্ছে হেতিজা ছোট থেকেই চেয়েছিল প্রত্যুষ তার মতো হোক। প্রেমাকে নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। প্রেমা আজও হয়তো এত ভয়ানক গল্প, সব গল্প জানে না, কিন্তু জানে, কিংবা জানে আরও অনেক কিছুই জানে যা আমাদের অজানা। হেতিজাকে আমি কেবল পাপনকে খুন করার দায় থেকে বাঁচানোর জন্য ঢাকায় আনি না। তাহলে সে মানুষ খুন করা শুরু করে, ছেলেকে মাংসের বিরিয়ানি খাওয়ার অভ্যাস গড়ে তোলে। খুন করা এসব পাগলের মতো অনেক আচরণ অনেকটাই বলতে পারো মায়ের থেকে শেখা প্রত্যুষের। এখানে আসার প্রথম দিকে আমাদের বাড়ির অনেক কাজের মানুষ মারা যেত। তখন বুঝতে পারিনি এসব কার কাজ। পরে বুঝতে পারি আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, নিজে এসবে গভীরভাবে লিপ্ত হয়। কিন্তু তিথি তার জীবনে আসার পর আস্তে আস্তে ভালোবাসার টানে পরিবর্তন আসতে শুরু করলে হেতিজা তা মেনে নিতে পারে না। তিথির নামে ভুল বুঝিয়ে তাকে নিজ হাতে ধরে বেঁধে সেই জবাই দেয়। যেদিন হেতিজার মাংসের বিরিয়ানি রান্না হয় সেদিন হেতিজা নিজ হাতে মশলা বেটে দেয়। এসব কি করে ভুলবো? আমি সব যেন বোবার মতো পড়ে থাকতাম। তাহলে প্রত্যুষের সঙ্গে আমার ঝামেলা হওয়ার পরও সে আমায় কেন খুন করেনি? কারণ সে তোমায় টোপ হিসেবে ব্যবহার করেছিল। তোমার পছন্দের গান, পছন্দের কার্যক্রম, স্বভাব বৈশিষ্ট্য সব ধারণ করেছিল সে, যাতে কখনো বিপদে পড়লে তুমি ফেঁসে যেতে পারো। তোমার তৃষাকে একবার চেয়েছিলাম চট্টগ্রাম পাঠিয়ে দিতে, কারণ যেদিন দেখলাম প্রত্যুষের নজর গেছে তৃষার ওপর, সেদিন থেকে ভয় কাজ শুরু করে দেয় আমার মধ্যে। আর তৃষার সঙ্গে ঘটনা যে তোমার সঙ্গে জড়িয়ে যাবে সেই ভয়ে ছিলাম। প্রত্যুষ কখনোই তৃষাকে ভালোবাসেনি, কেবল মারাই ছিল তার উদ্দেশ্য। আর হেতিজা তৃষাকে ছেলের বউ বানাতে চেয়েছিলেই মূলত তৃষাকে প্রত্যুষের হালাল শিকার বানানোর জন্য। তাই আমি চেয়েছিলাম তুমি আর তৃষা যত দূরেই থাকো, কিন্তু এই নরপিশাচ তো পিছু ছাড়ার মতো নয়। সে ক্ষতি করার জন্য সেখানে পৌঁছে গেছে। আমি দাদা হিসেবে ব্যর্থ। প্রেম। সিদ্দিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। প্রেমের মাথাটা কেমন যেন শিরশির করছে। অথচ
অচল লাগছে নিজেকে। এত কিছু তার চোখের সামনে হলো, অথচ সে কিছুই জানে না। জানবে কি করে? জানার কোনো চেষ্টা করেছে, দিনরাত 24 ঘন্টা বাইরে আড্ডা দিয়েছে, বাড়ি মানুষের খোঁজ নেয়নি। তিথির মা বাবা হয়তো আজও মেয়ের অপেক্ষায় বসে আছে। প্রেম তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তাও শেষবার প্রত্যুষের কাছে যাবে, তার জবানবন্দি শুনবে। দেখা যাক আর কত কাহিনী বানাতে পারে। তারপর যাবে হাসপাতালে তৃষার কাছে। প্রত্যুষ আর হেতিজার জন্য কালকের ভোর হবে, অন্ধকার ছে আর নতুন সূর্য উঠবে প্রেম তৃষার জন্য। নেওয়াজবাড়ির জন্য। আচ্ছা, ওদের শাস্তি কি হবে? ফাঁসি? চাইলে তো ওদের বাঁচানো যায়, কিন্তু বাঁচানো কি উচিত হবে? প্রেম তার দাদার দিকে তাকায়। এই লোকটা কত ভুল বুঝেছে সারাটা জীবন, অথচ সেও কেবল তাকে আগলে রাখার জন্য এত কষ্ট বুকে চেপে রাখলো। তবে পাপের গল্প কিন্তু পাপীরাই আড়াল রাখে। প্রেম স্মিতে হেসে হঠাৎ দাদুর চোখের দিকে তাকে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এবার তোমার নিজ সত্যের কথা বলো। তুমি সিদ্দিক নেওয়াজ এত সহজে দমে যাওয়ার মানুষ কি? কোন সত্য তোমার গল্পের রহস্যে মাটি চাপা আছে? সিদ্দিক নেওয়াজ একটা ঢোক গিলেন, কপাল বেয়ে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। সে থতমত খেতে বলল, মজা করেছি, আর কোনো রহস্য নয়। এবার সুখের গল্প শুরু হতে চলেছে দাদু। এখন অনেক কাজ বাকি, তোমার বংশবৃদ্ধির কাজটাও তো হাতে পড়ে আছে বলে হাসলো প্রেম। সব প্রশ্ন উত্তর জানা মানে মুক্তি নয়, কিছু রহস্য আছে যে ছুঁতে গেলেই মানুষ নিজের ভেতরের গোলক ধাঁধায় হারিয়ে যায়। তাই কিছু অজানাকে অজানাই থাকতে দেওয়া উচিত, কারণ সেখানে যাওয়া মানে অস্থিরতার এক অন্তহীন নদীতে ঝাঁপিয়ে পড়ার সমান। আর যে রহস্যের শেষ কেবল দহন, সেখানে পৌঁছে কি লাভ? কিছু না জানা মানেই কখনো কখনো বেঁচে থাকা, কারণ সত্যের ভার সব কাঁধ বহন করতে পারে না। প্রেম একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ধোঁয়াশা হওয়া এক ফালি অতীত আরও মনে পড়ে গেল। যে অতীত সেও লুকিয়ে এসেছে, অতীতে লুকিয়ে এসেছে, কারণ কিছু সত্য বের হলে হয়তো সুন্দর জীবন নষ্ট হতো। সিদ্দিক নেওয়াজের কিছু সত্য সে জানে, তবুও আজীবন না জানার ভান করেছে, আরও করবে। আর তা নিয়ে প্রেমের কোনো মাথা ব্যথা নেই। সে আপাতত সুস্থ একটা জীবন চায়, এর বেশি কিছুই নেই। সিদ্দিক নেওয়াজ ভেতর ভেতর একটা নিঃশ্বাস ছাড়েন। মনে পড়ে যে অতীতের এক ঝলক। রাফা কি সত্যি আত্মহত্যা করেছিল? তার ছেলে পরাগ নেওয়াজ কোথায়? প্রেমের মা হিমিকা কি সত্যি তার স্বামীর হাতেই খুন হয়েছিল? আর তার স্বামী মরল কি করে? ওই অ্যাক্সিডেন্ট কি করে হলো তার? কত কত প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া এখনো বাকি, তাই না? তাহলে উত্তর খোঁজা যাক। প্রেমের মায়ের খুনটা মূলত হয়েছে প্রত্যুষের হাতেই। তার মৃত্যুর সময় তার স্বামী সবটা দেখে ফেলে। বিষয়টি প্রত্যুষের বুঝতেও সময় লাগলো না। লোকটা যখন সেদিন রাতেই থানার উদ্দেশ্যে যেতে নেয়, তখন প্রত্যুষই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। এমনভাবে লোকটা আহত হলো যে কথাবার্তা বন্ধ হয়ে বিছানায় পড়ল। মাসখানেক হয়তো বড়জোর বাঁচবে। তাই অযথা একটা রক্ত নিজের হাতে লাগানোর কোনো ইচ্ছে হলো না প্রত্যুষের। আর পরাগ কোথায়? সিদ্দিক নেওয়াজের আরেকটা আহত শ্বাস ছাড়লেন। ছেলের পাপের কোনো ক্ষমা ছিল না, এত নোংরা পাপ মেনে নেওয়া যায় না। তাছাড়া ওই ছেলে বিপথে চলেই গিয়েছিল, তাকে ফিরিয়ে আনা সম্ভব না। মেয়ের পাপকে ধামাচাপা দিয়ে আশকারা দেওয়ার ফলে ঘটনা এই পর্যন্ত চলে এসেছে। ছেলের বেলায় আর নয়, সেদিন পরাগ যখন নেশা করে বাড়ি ফেরে, তখন নিজ হাতে ছেলেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মোকলেসের মাধ্যমে খুন করান তিনি। আর মাটি চাপা কোথায় দেন? প্রেমের সেই প্রেম রোজ ফুলের বাগানে। প্রেম হয়তো কখনো জানতেও পারবে না তার মাটির উর্বর সার তার বাবার পচনশীল দেহ থেকে নিষ্কৃত হচ্ছে। আর রাফা মেয়েটাও তো পরাগের সমান পাপী ছিল। তবে সে আত্মহত্যা করেনি, বরং তাকেও মেরে সিদ্দিক নেওয়াজের কথায় ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সাথে। পুলিশ এইবার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছে। আসলে টাকা যার ক্ষমতা তার, এটাই স্বাভাবিক। তবে এসবের আঁচ সে কখনোই নাতির উপর পড়তে দিবে না। নাতির ভবিষ্যৎ যাতে কোনো ঝামেলা না হয়, তাই এসব করেছে। খারাপ মানুষের মাঝে নাতিকে কি করে বেড়ে উঠতে দিত? সিদ্দিক একবার আর চোখে প্রেমের দিকে চাইলে বলল, মৃত্যুর আগ পর্যন্ত দাদু ভাই তোমার সুখের জন্য লড়ব, প্রয়োজনে তোমার জন্য 1000টা পাপ করতে রাজি। তবুও তোমার চোখে আমার জন্য ঘৃণা আমি সইতে পারবো না। দুনিয়া আমায় ঘৃণা করুক, আপত্তি নেই। তুমি দাদু ভাই আমার থেকে দৃষ্টি সরিয়ে নিও না, সইতে পারবো না। তোমার সুখ দেখে মরতে চাই, আর কোনো ইচ্ছা নেই। প্রেম থানার সামনে এসে দাঁড়ায়, দাদুকে বিদায় জানায়। দাদু চলে যাওয়ার সময় তার দিকে কত করুণ চোখে চাইছিল। আহা কি মায়া ওই বৃদ্ধ মুখটায়। এই মায়া যেন সর্বদা থাকে। এই বুড়ো মানুষটাকে তার আর চিন্তায় ফেলতে ইচ্ছে করছে না। থাক না 2-4টে গল্প ভেতরেই দাফন হয়ে, তাতে বরং ভালো কিছুই হবে।
দাদুকে সে কখনো বুঝতে দিবে না। মাটি খুঁড়তে গিয়ে বাবার লাশের খোঁজ পেয়েছে সে। মুখলেস চাচার থেকে সব ঘটনা বহু আগেই জেনেছে। প্রেম কল্পনা থেকে বেরিয়ে আসে। হাতের সিগারেটটা ফেলে তৃষার পাশে শুয়ে তার ঠোঁটে চুমু খেতে যাবে, তার আগে তৃষা প্রেমের মুখে চেপে ধরে বলল, হারে বজ্জাত প্রেম ভাই, দূরে গিয়ে মরেন। শালির ঘরের বউ, তুমি তো মহা চালাক। এই মহিলা ঘুমাসনি কেন? তোর জ্বালায় বেটা ঘুমাতে পারি, একটু পর পর তোর ভাঙা রেলগাড়ি সাইরেন বাজায়। এই হোয়াট ডু ইউ মিন ভাঙা রেলগাড়ি? শালির রেলগাড়ি ভালোই আছে, চোখ দিয়ে দেখ, তোর রাস্তায় ঝামেলা। কি? এই দূরে যান, আর কাছে আসবেন না। প্রেম নাসরবান্দা বেহার মতো বউকে ঠেলে ঠুলে বিছানায় নিজের জায়গা করে নিয়ে বলল, চলো ভাঙা রেলগাড়িটা মেরামত করে নেই, আমি বড় ইঞ্জিনিয়ার। বলে সে ইঞ্জিনিয়ারিংগিরি করতে ব্যস্ত হয়ে উঠল। আর একটা পার্ট আছে, দিয়ে দেব কালকে বা পরশু দিন। এই গল্পটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা গল্প, অনেক রহস্যময় গল্প। গল্পটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আগামীকাল পার্টটা দেখে আপনারা কমেন্ট করবেন আজকের এই রহস্য উন্মোচনের পার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে। প্লিজ 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 কমেন্টে জানান। এই ধরনের গল্প আরও লাগলে নেক্সটে দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।